নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি অফিসিয়াল, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। নিশিবাদ্যের পর বেশ কদিন বাদেই তোমাদের কাছে ফিরে এলাম একটি ভয়ঙ্কর গল্প নিয়ে। হ্যাঁ, মাঝখানে কিছু সমস্যা চলছিল, যার জন্য গল্প আনতে পারিনি বেশ কদিন, কিন্তু কথা দিচ্ছি হানাবাড়িতে গল্পের অভাব কোনোদিন হবে না। কারণ হানাবাড়িতে শুধুমাত্র ভুতুরে নয়, কিছু কিছু সময় অদ্ভুতুরেও ঘটে। তাই আজকে তোমাদের সামনে নিয়ে এলাম তিনি তার কলমে দরজা খোলা বারণ, একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প। আজকের গল্প পাঠে শুভম। চলো আগে গল্পটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। তুমি যদি পিসিমার কথাটা শুনতে, তাহলে আমাদের এই রকম দুর্যোগের মধ্যে এসে পড়তেই হতো না। সব কিছুতে তোমার এত গুয়ার, তুমি মাঝে মাঝে আমার ভীষণ রাগ হয়। ঝাঁঝালো স্বরে কথাগুলো বলল মোহিনী। স্টিয়ারিংয়ে হাত রেখে নতুন কেনা গাড়িটার মাখনের মতো মসৃণ চাকাগুলোর অকারণ ধর্মঘট ডাকার কারণ না বুঝতে পেরে আর ঝড় বৃষ্টির মধ্যে পড়ে অতিরিক্ত রকম ঘাবড়ে গেছে শতদ্রু। গাড়ির শরীরটা তখনও অবধি নাড়ানোর চেষ্টা চালিয়ে চলেছে সমানে। ঠিক ওর চেষ্টার মতোই মুখ চলছে মোহিনীরও। ফর্সা সুন্দর চোখ মুখের লাবণ্যময়ী মেয়েটা 1 বছরের মধ্যে এই প্রথমবার এভাবে রেগে গেল। যে পাতলা ঠোঁট দুটোয় এতদিন শুধু মিষ্টি হাসি দেখেছে শতদ্রু, সেই ঠোঁটেই যে এমন কঠিন কঠিন কড়া কড়া কথার ঝর্ণা ঝরতে পারে, এই ব্যাপারটার কোনো ধারণাই ছিল না ওর। এই প্রথমও বুঝতে পারল মোহিনীর কথা বলার দাপটের ধারে কাছেও ও যায় না। অযথা তাই আর চেষ্টাও করল না। মোহিনীর কথা বলার মাত্রার অন্তত 2 পা নিচে নিজের গলা নামিয়ে সে বলল, আচ্ছা, আমি কি ইচ্ছা করে বৃষ্টিটা ডেকে আনলাম বলো তো? ওয়েদার আপডেটেও তো এইরকম কিছু ছিল না। এটা জুলাই মাস চলছে, তাই ওয়েদারের দোহাই তো তুমি আর দিও না। যখন তখন বৃষ্টি আসতেই পারে। নেটে কি দেখতে পেলে আর না পেলে তার উপর সব কিছু নির্ভর করে না শতদ্রু। আর কোনোদিন যদি আমি তোমার সাথে এভাবে লং ড্রাইভে বেরোই, দেখে নিও। আর কিছু বলল না শতদ্রু। না, মেয়েটা সত্যি সত্যিই খুব বেশি রেগে গেছে, আর ওর রাগ করবার যথেষ্ট কারণও রয়েছে। পূর্ব মেদিনীপুরের এক গ্রামের নাম গোপীপুর। তারই মধ্যে শতদ্রুর বড় পিসির বাড়ি। তারই ছোট ছেলের পাকা দেখার নিমন্ত্রণ ছিল আজ। রক্তিম মানে রুকু বহুদিন হলো দেশ ছাড়া। প্রায় 6 বছর পর সে আবার বাড়ি এসেছে। রক্তিম আর শতদ্রু সমবয়সী। ছেলেবেলায় গলায় গলায় ভাব ছিল ওদের। এতদিন পর দেখা হওয়ার সুযোগটা পেয়ে, বা বলা ভালো মোহিনীও বিয়ের পর এখনো অবধি পিসি শাশুড়ির বাড়ি আসেনি। তাই 2 দিক থেকেই জোর ছিল এই যে নতুন বউও আসবে আর 2 ভাইয়ের দেখাও হবে। সেই জন্যই শতদ্রু নতুন গাড়িটা চালিয়ে নিজেই বেরিয়ে পড়েছিল মোহিনীকে সঙ্গে নিয়ে। সবটাই হিসেব মতো চলছিল। বেলাবেলি পেরিয়ে গেলে এতটা হ্যারাস্ট হতেই হতো না। কিন্তু ওই যে বাঙালির গল্প, একবার যদি পুরনো অতীতের চা আর চানাচুরের মাধ্যমে গল্পের মোড়ক নিয়ে ফেলে, তাহলে আর রক্ষে নেই। 2 ঘন্টা থেকে 10 ঘন্টা পর্যন্ত আড্ডা চলতে পারে চা পাতা আর মুড়ি মাখার অদ্য শ্রাদ্ধ করে। এই করতে করতেই সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে। বড় পিসি মল্লিকা দেবী বলেছিলেন, শোন না বাবা শতদ্রু, তুই আজ বৌমাকে নিয়ে এই সময় আর বের হোস না। পথটা তো খুব কম নয়, তুই আবার গাড়ি চালিয়ে যাবি। রাত বিরেতে হাইওয়ে পাস করা, না বাবু, আমার এতে একেবারেই মত নেই। সঙ্গে আবার বৌমা আছে। কালকে তো রবিবার, কাল দুপুরে খাওয়া দাওয়া করে বেলাবেলি বেরিয়ে পড়বি। আজকে রাতটা থেকে যা। শোন ভাই, আজকে থেকে যা। আমরাই তো এতক্ষণ বকবক করলাম, বৌদির সাথে তো কোনো কথাই হলো না সেভাবে। নেক্সট আড্ডায় শুধু বৌদি বলবে। থেকে যা আজ তোরা প্লিজ। আরে না না, তুমি বুঝতে পারছো না পিসি, তুইও বুঝতে পারছিস না রুকু।
দেখো দেখো বড় পিসি, আজ যেমন করেই হোক আমাদের ফিরতেই হবে। কাল একটা বিশেষ দিন। না না, কাল বাড়ি ছাড়া আমরা থাকতে পারবো না, অনেক কাজ আছে গো। তাছাড়া এখনো এমন কিছু দেরি হয়নি। আমি চেষ্টা করব যতটা সাবধানে তোমার বৌমাকে নিয়ে যাওয়া যায় আমি চেষ্টা করব। হ্যাঁ, তাছাড়া আবার তো শিগগিরই আসছি, বিয়েতে এসে পুরো 1 সপ্তাহ থাকবো, আই প্রমিস। নেহাতি যখন কথা শুনবি না তখন আর কি বা বলি। এই বলে চুপ করে গিয়েছিলেন মল্লিকা দেবী। সত্যি শতদ্রুর আজ কথা শোনাবার উপায় ছিল না। রাত পোহালেই 28শে জুলাই। গত বছর ওই তারিখেই কল্পনায় সানাইয়ের সুর শুনতে পেল শতদ্রু। বেনারসি, রজনীগন্ধা আর লাল চেলিতে ঠিক যেভাবে মোহিনীকে দেখেছিল সেই দিন, ওইভাবেই আবারও মোহিনীকে সে দেখতে চায় আগামীকাল। শতদ্রু নিজে একজন মেকআপ আর্টিস্ট। টলিপাড়ায় ওর নামটাই যথেষ্ট। নিজের হাতে সাজাবে মোহিনীকে। কালকের দিনের প্রোগ্রামটাই আলাদা, একটা মুহূর্ত খুব দামি আর নস্টালজিক। শেষ পর্যন্ত শতদ্রু মোহিনীকে নিয়ে গাড়ি ছুটিয়ে দিল। বেশ অনেকটা চলে এসেছে এমন সময় বলা নেই কওয়া নেই হুড়মুড়িয়ে বৃষ্টি, সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত আর প্রবল বেগে ঝড়। ত্রিসঙ্গম বিপদ এসে মাথার ওপর ঝুঁকে পড়ায় বুকটা কেঁপে ওঠে মোহিনীর। এই দিকের কিছুই সে জানে না। বাবা মায়ের সঙ্গে চিরকাল পাটনায় থেকেছে। কলকাতা শহরটাই তার কাছে যথেষ্ট অজানা, সেখানে আবার এই মেদিনীপুর। তাকে ভয় পেতে দেখে শতদ্রু ভরসা দিয়ে বলেছিল, আরে এইসব আমার কাছে জল ভাত, অনেকদিন আসি না এই দিকটা ঠিকই, কিন্তু চিন্তা করো না, শর্টকাটে হুশ করে একবার হাইওয়েতে গিয়ে উঠবো। কথা বলার সময় শতদ্রু জানত না যে হুশ করে হাইওয়ে ওঠা তার ভাগ্যে নেই। প্রথমত শর্টকাট চেনা থাকলেও রাস্তাঘাট এখন তার চেয়ে বেশি অচেনা হয়ে গিয়েছে। এখনও শুধু থুথু মাঠ, জলাজমি আর মেঠো ঘর রয়েছে, কিন্তু তার মধ্যেই বিসদৃশ হয়ে দাঁড়িয়ে রয়েছে 2-3 তলা পাকা বাড়িগুলো। অনেক রাস্তার মোড় ঘুরে গেছে, কাঁচা পথ পাকা হয়েছে, সঙ্গে পাশের পুকুরটার পাড়ও বাঁধিয়ে দেওয়া হয়েছে সরকার থেকে। এমন অনেক চেনা অলিগলি বড় রাস্তায় না পৌঁছে হয়তো পৌঁছে গিয়েছে কোনো একটা দোকান ঘরের উঠোনে। বেশ অপ্রস্তুতে পড়ে শতদ্রু। যাওয়ার সময় দিনের আলো ছিল, কিন্তু আলোয় সব কিছু যতটা সহজ মনে হয় ঠিক ততটাই কঠিন লাগে নিকষ কালো অন্ধকারের চোখে। তবু গাড়ির লাইটটা ভরসা ছিল। মোটামুটি আন্দাজ করে সে ড্রাইভ করে আসছিল, সঙ্গে সবিরাম মোহিনীর বকবক। কি ক্ষতি হতো বলো তো যদি তুমি কথাটা শুনতে? সব কিছুতেই কি জেদ করতে হয়? এখন যদি এখানে আমরা আটকে পড়ি, এইসব জায়গায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। কি পরিমাণে বাজ পড়ছে দেখেছো? একটা শেড কোথাও নেই যার নিচে গিয়ে দাঁড়াবো। কথাগুলো সত্যি। এলোপাথারি গাড়ি চালিয়ে শতদ্রু এমন একটা বেয়ারা জায়গায় এসে পড়েছে যার ধারে কাছে কিচ্ছু নেই। সামনে পিছনে দুপাশে কেবল অন্ধকার আর বৃষ্টি। তারই মাঝে কান ফাটানো শব্দ করে বাজ পড়ছে কোথাও। এক ঝলক বিদ্যুতে চারপাশ চোখে পড়ছে, কিন্তু তাতে আসা যাওয়ার পথ আর কিছুই দেখা যাচ্ছে না। তবুও একরকম মরিয়া হয়ে গাড়িটা চালাচ্ছিল শতদ্রু। যদি এমন কিছু একটা পাওয়া যায়, যদি কিছুক্ষণের জন্যেও কোনো শেল্টার পাওয়া যায়, সেইটারই খোঁজে। কিন্তু না, তেমন কিচ্ছু পাওয়া গেল না। উল্টে কিসের সাথে যেন ধাক্কা খেয়ে গাড়িটা হঠাৎ পাথরের মতো শক্ত হয়ে গেল। মোবাইলের টাওয়ার না থাকায় অনেকক্ষণ আগে থেকেই ওরা গুগল ম্যাপের সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। ধাক্কাটা লাগার সঙ্গে সঙ্গে দারুণ ঝাঁকুনি হয়েছিল গাড়ির মধ্যে। এটা কি হলো? সামনে বোধহয় কোনো গাছ পড়েছিল, গাড়ির উপর চাকা উঠে গেছে হয়তো। চাপা গলায় বলল শতদ্রু। ও হোয়াট? তাহলে এখন কি হবে? আমি নেমে দেখছি যদি কিছু ব্যবস্থা করা যায়। মোহিনী বাধা দিয়ে বলল, না না, কোনো দরকার নেই। শোনো, তুমি এখন আর গাড়ির বাইরে যেও না, বৃষ্টি পড়ছে, ভিজে যাবে। কিন্তু শতদ্রুতা শোনেনি, উল্টে বলল, আরে এইভাবে মাঝখানে আটকে থাকলে তো হবে না, কিছু তো একটা করতেই হবে। সেটা করতেই সে নেমেছিল। মুষলধারের বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেল মুহূর্তের মধ্যে। গাড়ির সামনে তো কোনো গাছ পড়ে নেই। তবে গাড়িটা ধাক্কা লাগলো কিসে?
বুঝতে পারছি না। ঠিক তখনই খুব কাছে একটা কোথাও বাজ পড়ল। তারই আলোয় শতদ্রু দেখল তাদের গাড়ির নিচে একটা কুকুর চাপা পড়েছে। বেশ খানিকটা চেষ্টা করে কুকুরটার আহত দেহ তুলে পাশে সরিয়ে দিল। কুকুরটা এতটাই চোট পেয়েছে যে সেভাবে না দেখলেও বোঝা গেল তার মৃত্যু আর বেশি দেরি নেই। সে গোঙাতে পর্যন্ত পারছে না। মনটা খারাপ হয়ে গেল শতদ্রু, কিন্তু সে তো ইচ্ছা করে কিছু করেনি। আর বৃষ্টির মধ্যে কুকুরটাই বা গাড়ির কাছে এলো কি করে, এটাও তো একটা প্রশ্ন। কি হলো, কিছু বুঝতে পারলে? মোহিনীর কাছে এলো শতদ্রু, সবটাই তাকে বলল। কথাটা শুনে মোহিনী বলল, ইস, শুধু আমাদের জন্য একটা প্রাণ চলে গেল, খুব খারাপ লাগছে। শতদ্রু গাড়িতে উঠে বসে পড়ল, আমারও, কিন্তু কি করবো বলো, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। যাই হোক, এগিয়ে যাওয়া যায় কিনা দেখি। শতদ্রু সেই চেষ্টাই শুরু করলো, কিন্তু এক চুলো নড়তে নারাজ গাড়িটা। এইভাবে যে কতক্ষণ সময় কেটে গেল তার কোনো ইয়ত্তা নেই। একটা সময় পর মোহিনী বলল, শতদ্রু, ছেড়ে দাও, তোমার গাড়ির নিশ্চয়ই কোনো রকম বড় সমস্যা হয়েছে। কিন্তু তেমন হবার তো কথা নয়, নতুন গাড়ি, এখনো 2 মাসও হয়নি মোহিনী। আমার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে। শোনো, আমার একদম ভালো লাগছে না, প্লিজ তুমি কিছু একটা ব্যবস্থা করো। কেন জানি না, আমার না খুব ভয় করছে। এই কথাটা শুনে শতদ্রু স্টিয়ারিং থেকে হাত সরিয়ে নিয়ে মোহিনীর একটা হাত চেপে ধরে বলল, চেষ্টা তো আমি করছি বলো, এটা ছাড়া তো আমি আর কিছু করতে পারবো না। ভয় যে আমারও করছে না এমন তা নয়, এখানে এইভাবে থাকা যে বিপজ্জনক সেটা আমি বুঝতে পারছি। মোবাইলগুলো ডেড হয়ে রয়েছে, কল মেসেজ কিছুই করা সম্ভব না। এসব জায়গাতে সবসময় নেটওয়ার্ক থাকে না, তার উপর এই দুর্যোগ। মোহিনী হঠাৎ শতদ্রুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা আচ্ছা শতদ্রু, একটা কাজ করলে হয় না? চলো না আমরা গাড়ি থেকে বেরিয়ে যাই, বেরিয়ে একটু এগিয়ে গিয়ে দেখি যদি বাড়িঘর কিছু একটা থাকে, মাথাটা বাঁচানোর মতো। এই ঝড় বৃষ্টি একটু থামলেই আমরা আবার ফিরে আসব। বলছো? হ্যাঁ হ্যাঁ বলছি। কিন্তু গাড়িটা এইভাবে এখানে রেখে যাব? উফ, এই বৃষ্টির রাতে কে আসবে তোমার গাড়ি চুরি করতে? দেখো, মেঘের ডাকে আমি ভীষণ ভয় পাই, তার উপর আমার ভালো লাগছে না। প্লিজ কথাটা শোনো, চলো না একটু এগিয়ে গিয়ে দেখি। কিছুটা রাগ, কিছুটা অনুরোধ আর কিছুটা আতঙ্কে কথাগুলো বলল মোহিনী। তার ঠান্ডা নরম হাতটা আলতো করে টান দিল শতদ্রুর হাতে। সে ভাবল, তাই করা যাক। বসে বসে বিপদ মাথায় নিয়ে কোনো লাভ নেই, তার চেয়ে বরং একটু এগিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। যদিও তাতেও বিপদ আছে, শেল্টার খোঁজার সময় পথেই যদি মাথার উপর। কিন্তু তাও এই রিস্কটা নিতেই হলো। গাড়ি থেকে নামলো ওরা দুজন। বেজায় জলকাদা জমেছে। শতদ্রুর অভ্যেস আছে, কারণ সে এককালে গ্রামেই বড় হয়েছে। কৃষ্ণনগর অঞ্চলে ওদের পৈতৃক বাড়ি, কিন্তু মোহিনী কাদার সঙ্গে বেজায় অপরিচিত। এক পা ফেলে মোহিনী আর টাল সামলে রাখতে পারছে না। আরে আরে সাবধান, ধরো আমার হাতটা, আস্তে আস্তে এসো। শতদ্রু মোহিনীকে নিয়ে এগিয়ে চলল। গাড়িটা লক পর্যন্ত করল না পরিস্থিতির চাপে। এইভাবে হাঁটতে হাঁটতে ওরা হয়তো 2 মিনিট সময় অতিক্রম করেছে। ঠিক সেই মুহূর্তে সশব্দে আবার একটা বাজ পড়ল কোথাও, হয়তো ওদের সামনে বা পিছনে। প্রচণ্ড আলোয় চোখ ধাঁধিয়ে গেল ওদের। এমন তীব্র শব্দ যে কানে তালা লেগে যাওয়ার উপক্রম। মোহিনী দারুণ চমকে উঠে জড়িয়ে ধরে শতদ্রুকে। মাথা নিচু করে মোহিনীর কাঁধে মাথা রাখে সে। আরে কোনো ভয় নেই, কিচ্ছু হয়নি, বি স্টেডি। ঠিক এই সময় শতদ্রুর চোখে একটা ব্যাপার পড়তে সে মোহিনীর উদ্দেশ্যে বলে ওঠে, দেখো তো, এটা একটা বিরাট বড় বাড়ি বলে মনে হচ্ছে না? কোনো গেস্ট হাউস বা ওই ধরনের কিছু? ওহ গড, ফাইনালি কিছু একটা পাওয়া গেছে। চলো দেখি, ওখানে যদি কিছু ব্যবস্থা করা যায় তাহলে আজকে রাতটা। মোহিনী ও শতদ্রু ব্যস্ত হয়ে পড়ে একটা ব্যবস্থা করার জন্য। ওরা যেখানে দাঁড়িয়েছিল তার ঠিক 5 হাত দূরত্বে একটা বিশাল বড় বাড়ি, আর তার বিশাল বড় দরজা।
সেই দরজায় এসে দাঁড়ায় ওরা। মাথার ওপর শেড রয়েছে। এমনিতে ওরা ভিজে গেলেও এখন আর মাথার ওপর জল পড়ছে না। কেউ আছেন? শুনছেন? আমরা বড় বিপদে পড়েছি, একটু সাহায্য করবেন? বলছি কেউ আছেন? ভিতরে কেউ আছেন? বলতে বলতে দরজা ধাক্কাচ্ছে শতদ্রু। এইভাবে অনেকক্ষণ ডাকাডাকির পরও কোনো সারা শব্দ আসে না ভেতর থেকে। ভেতরে কি কেউ নেই? অবশ্যই আছে, দেখছো না দরজাটা ভিতর থেকে বন্ধ। তাহলে কেউ সাড়া দিচ্ছে না কেন? শতদ্রু, ছেড়ে দাও, এখানে থাকার দরকার নেই। আমরা গাড়িতে গিয়েই বসি, চলো। এমনিতে বৃষ্টিটা ধরে এসেছে বোধহয়। মোহিনী পিছন ফিরে রাস্তার দিকে তাকিয়ে বলে কথাগুলো, কিন্তু শতদ্রুর ওপর তখন জেদ চেপে গেছে। ফিরে যাব? নট এট অল। বৃষ্টিতে ভিজে কাদায় মাখামাখি হয়ে এতটা তো এলাম, ফাইনালি একটা শেল্টারও পেলাম। তার মধ্যে না গিয়ে আবার ফিরে যাব ওই গাড়িতে? তুমি দাঁড়াও, আমি দেখছি। বলেই সে আবারও ডাকাডাকি শুরু করলো। ভেতরে কেউ আছেন? দরজাটা খুলুন না প্লিজ, শুনছেন? এইবার যেন কেউ শুনতে পেল তার ডাক। ঘর ঘরে দুরাগত একটা গলা জবাব দিয়ে বলল, কে কে দরজায় দাঁড়িয়ে? বুকে নতুন বল পেল শতদ্রু। মোহিনীও সরে এলো শতদ্রুর কাছে। আমরা, আই মিন দরজাটা একটু খুলুন না, খুব বিপদে পড়েই ডাকছি। গাড়িটা খারাপ হয়ে গেছে মাঝপথে। এই ঝড় বৃষ্টির মধ্যে ফাঁকা জায়গাতে থাকতে ঠিক সাহস পাচ্ছি না। দরজাটা একবার খুলবেন প্লিজ। কোনো শব্দ না করে দরজাটা খুলে গেল। কারোর পায়ের শব্দ শোনা গেল না। সামনে দাঁড়িয়ে লণ্ঠন হাতে একজন। লণ্ঠনের কাছে বেজায় কালি জমেছে। সেই আলোর শিখায় আলোর চেয়ে কালি বেশি। তবুও মোটামুটি বোঝা যায় মানুষটা লম্বা, রোগা আর বয়স্ক। শতদ্রু আর মোহিনী যেমন তাকে দেখছে ঠিক তেমনি সেও কোটরাগত চোখের দৃষ্টি দিয়ে তাদেরকে আপাদমস্তক মেপে নিচ্ছে। খুব অস্বস্তিকর ওই চাহনিটা। বিশেষত মোহিনীর আর সহ্য হলো না। সে একটু সরে গিয়ে শতদ্রুর আড়ালে নিজেকে লুকালো। ততক্ষণে লোকটা কথা বলা আরম্ভ করেছে ঠিক তেমনি ঘরঘরে গলায়। কে আপনারা? হে তাই কি চাই? শতদ্রু কিছু বলার আগেই মোহিনী তার কানে কানে বলল, শোনো, কিছু বলার দরকার নেই। চলো চলো, বৃষ্টি ধরে এসেছে, আমরা গাড়িতে ফিরে যাই। রাতটা ওখানেই কাটিয়ে দেব। আমার ভালো লাগছে না, চলো না। চাপা স্বরে শতদ্রু বলল, কি পাগলামি হচ্ছে মোহিনী? আমরা একটা শেল্টার খুঁজেছিলাম, পেয়েওছি। আশেপাশে কথা বলো না, অসুবিধার মধ্যে পড়লে কারোরই ভাল লাগে না। দাঁড়াও, আমি কথা বলি। যা বলছিলাম, আসলে আমরা গিয়েছিলাম গোপীপুর। এখান থেকে কলকাতায় ফিরছিলাম। এই একটু দূরেই আমার গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেছে। সেটা আর কিছুতেই চলছে না, বুঝতে পারছি না যে কি হলো। গাড়িটা কিন্তু নতুন, জানেন তো। বজ্রপাতও হচ্ছে ঘন ঘন, খোলা জায়গা তো, ওভাবে থাকা যায় না। তাই রাতটুকু থাকার মতো যদি একটা... সবটা শুনে শুকনো গলায় লোকটা বলল, আমার হেতায় একখানা কুড়ে ঘর, আর কোথায় আপনাদের থাকতে দেব? আর দিদিমণি হোতায় থাকতেও পারবে নাই। আপনারা অন্য কোথাও ব্যবস্থা করুন দেখিনি। শতদ্রু ভাবল, এত বড় অদ্ভুত কথা। পরিষ্কার চোখের সামনে এত বড় অট্টালিকা দাঁড়িয়ে আছে, আর এই লোকটা বলছে তার একটাই কুঁড়ে ঘর। নেশা করে আছে নাকি? হ্যাঁ, তা শুনে তো মনে হচ্ছে না। কিন্তু শতদ্রুও ছাড়নেওয়ালা লোক নয়। যে ভাষায় বললে লোকটা বুঝতে পারবে সেই ভাষাতেই শতদ্রু বলল, আমরা বিনা পয়সায় থাকবো না, যা ভাড়া বলবেন তাই দেবো। আর কুঁড়ে ঘর যদি এই রকম হয় তাহলে সেখানে যে কেউ থাকতে পারে, দিদিমণিও পারবে, চাপ নেই। মোটামুটি একটা থাকার ঠিকঠাক ঘর দিলেই হবে। এই আচ্ছা, জ্বালাতন হলো তো। এই সোজা কথা বলছি, বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ, এটার চারিদিকে নোংরা, সাপ খোপের বাস। তাছাড়া এ তার হাওয়া বাতাসও ভালো নয়। মেয়ে মানুষের থাকা ঠিক নয়। তার চোখ জেগে আছে, সে চোখে একবার যদি... না না না, এই আপনারা চলে যান এখান থেকে। মোহিনী শতদ্রুর পিঠের ওপর আঙুল দিয়ে আলতো চাপ দিল। শতদ্রু পিছনে ঘুরতেই তাকে বলল, দেখো, লোকটা আবল তাবল কথা বকছে না, হয়তো হতেই তো পারে।
কিছু হয়তো অসুবিধা আছে। তাছাড়া কী সব চোখের টোকের কথা বলছে, আমার আমার বড় ভয় করছে। ধুর, সব ভাড়া বাড়ানোর চাল। লোকটা নিশ্চয়ই এখানকার কেয়ারটেকার, বুঝলে? মালিক পক্ষ যা মাইনে দেয় তার চেয়ে বেশি কামানোর ধান্দা। প্রথমে একটু ভর্কি দিয়ে তারপর সব রকম ব্যবস্থা ঠিকঠাক করে দেয়। যারা আসে তারা ভাবে লোকটা খুব ভালো, তাদের খুব যত্ন করেছে। যাওয়ার সময় মোটা রকম বকশিস দিয়ে যায়। এসব আমি না খুব ভালো করে জানি। তারা আমি ওকে হ্যান্ডেল করছি। হ্যাঁ, যা বলছিলাম, আপাতত 200 রাখো, যাওয়ার সময় আরও 300 দিয়ে যাবে। আচ্ছা, এখানে ইলেকট্রিসিটি আছে তো? না মানে আলো জ্বলছে না তাই। আপনারা কি সত্যি এটাকে থাকবার মতো বাড়ি দেখতে পাচ্ছেন? মানে আপনারা থাকতে পারবেন বলে এমন ঘর এই বাড়িতে আছে বলে আপনাদের মনে হচ্ছে কি? কথাগুলো অসংলগ্ন হলেও গলার স্বরটা এমনই সিরিয়াস যে শতদ্রুর যেন ঠিক উপহাস করতে পারল না। বলল, হ্যাঁ নিশ্চয়ই, এত বড় একটা দোতলা বাড়ি, আর আপনি বলছেন? দেখুন, আমরা দুজন মানুষ, একটা ঘর হলেই আমাদের হয়ে যায়। মোহিনী, এসো। তারপর লোকটির উদ্দেশ্যে বলল, দিন একটা ঘরের চাবি। এক হাতে চাবি ও অন্য হাতে টাকার নোট নেওয়া আর দেওয়ার জন্য হাত বাড়ালো লোকটার দিকে। লোকটা টাকা নিল না আর চাবিও দিল না, কিন্তু 2 পা পিছিয়ে লণ্ঠন নিয়ে সামনে এগিয়ে যেতে যেতে বলল, তবে আর রক্ষে নাই, নিশ্চয়ই চোখে পড়ে গেছে। ঠিক আছে, আমারও আর বাধা দেওয়ার ক্ষমতা নাই, যা হবে হোক। আপনারা আমার সঙ্গে সঙ্গে আসেন, চাবির আর দরকার নেই, ও দরজা খোলাই আছে। হতাশ হয়ে কথাগুলো বলতে বলতে লোকটা চলতে লাগলো। মোহিনীর ইচ্ছা না থাকলেও শতদ্রুর সঙ্গে তাকেও চলতে হলো। এমনি করে চলতে চলতে ওরা আধো আলো আধো অন্ধকার একটা প্যাসেজ পেরিয়ে সুন্দর তকতকে সাদা মার্বেলের প্যাসেজে এসে উঠল। এটা একটা সাদা বারান্দা, দেওয়ালে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র আর ছবি টাঙিয়ে রাখা রয়েছে। উজ্জ্বল একটা আলো জ্বলছে এখানে, তবে আলোটা ভারী অদ্ভুত। দেখে মনে হয় বৈদ্যুতিক, কিন্তু তাদের চেনা বাল্ব বা টিউবলাইট নয়, যেন অনেকগুলো মোমবাতি এক জায়গায় জড়ো করে বিশেষ এক রকম আকৃতি দেওয়া হয়েছে তাকে। ছোট একটা কলসির মধ্যে মোমের মুখগুলো সাজানো রয়েছে, চারদিক দিয়ে আলো গলে পড়ছে তা থেকেই। মোহিনী সেই দিকেই একভাবে দেখছে। শতদ্রু বলল, আরে দেরি হয়ে যাচ্ছে, চলো লোকটা সঙ্গে যায়। ওরা এবার মস্ত দালান পেরিয়ে একটা হল ঘরের মধ্যে এসে পড়ল। এই ঘরটাও সুন্দর করে সাজানো, কোথাও একটুও ধুলো অবধি নেই। সেই একই রকম আলো জ্বলছে এখানে। ক্রমশই ওরা একটা গন্ধ পাচ্ছে, খুব মিষ্টি একটা গন্ধ। ঝাঁঝালো নয়, আবার খুব হালকাও নয়, কেমন যেন আচ্ছন্ন করে দেওয়া গন্ধটা। লোকটাও কিন্তু হেঁটেই চলেছে। আশ্চর্য, বাড়িটা কত বড়, কোথায় নিয়ে যাচ্ছে এদের? মোহিনী হাঁটতে হাঁটতে বলল, আর কতটা যেতে হবে? এইখানে তো কোনো একটা ঘরে থাকলেই হতো। শতদ্রু বলল, ও যেখানে থাকতে দেবে সেখানেই থাক, আমরা তো আর কিছু জানি না, চিনি না, তাই না? এমন করতে করতে হল পেরিয়ে আর একটা বারান্দায় এলো ওরা। এই বারান্দার একধার দিয়ে সিঁড়ির ধাপ উঠে গেছে। সিঁড়ি ভেঙে ওরা যখন ওপরে উঠে দেখল নিচের মতোই আরেকটা বারান্দা রয়েছে, একটা জিনিস দেখে মোহিনীর খটকা লাগলো। নিচের বারান্দায় সে পুঙ্খানুপুঙ্খ যা দেখেছে ঠিক তাই এই বারান্দাটাতেও রয়েছে। এমন মিল কি করে সম্ভব? বাড়ি যদি কেউ ইচ্ছে করে সাজিয়েও রাখে, সে কি একই রকমভাবে সাজাবে গোটা বাড়িটা? সামান্য ভ্যারিয়েশন তো থাকবেই, কিন্তু না। বারান্দা পেরিয়ে আবার হল, হল পেরিয়ে আবার বারান্দা, তবে এই বারান্দার পর আর কোনো সিঁড়ি নেই, একটা ঘর। এই প্রথম মানুষের থাকার মতো একটা ঠিকঠাক ঘর দেখল ওরা। ঘরের দরজায় ভারী পর্দা ঝোলানো। লোকটা চৌকাঠের সামনে থেমে বলল, এই সেই ঘর, ভিতরে চলে যান।
কোনো খাবার দাবার আমার কাছে নাই এখন। বাসি রুটি আছে 2খানা, আর চাইলে সেইটাই দিতে পারি, আর সঙ্গে চা। কিছুই চাই না, তবে হাত মুখ ধোয়ার মতো একটু জল হলে ভালো হতো, ফ্রেশ হতাম তাহলে। লোকটা এক কথায় জবাব দিয়ে বলল, কল ঘর আছে 1 তলায়, চলেন তো নিয়ে যেতে পারি। শতদ্রু এরই মধ্যে ঘরের সংলগ্ন বাথরুমটা দেখতে পেয়েছে। সেই দরজাতেও পর্দা দেওয়া, কিন্তু আকৃতি দেখে চিনতে ওর কোনো ভুল হয়নি। সে বলল, আবার কষ্ট করে নিচে যেতে হবে কেন? ওই তো পর্দার আড়ালে ওই দরজাটা বাথরুম বলে মনে হচ্ছে না? লোকটা এবার অকারণে চিৎকার করে বলে উঠল, না, ও ঘরে যাওয়া যাবে না, ও ঘরের দরজা খোলা বারণ। এমনিতেও কিছু করার নেই আমি জানি, তবুও বারণ করছি। ও ঘরের দরজাটা খোলার চেষ্টা করবেন না। দিদিমণি, আপনি আপনার হাত মুখ ধুতে আমার সঙ্গে চলেন। মোহিনী যাবে কিনা ইশারায় তা জানতে চাইল শতদ্রুর কাছে। শতদ্রু বলল, নিচে যাওয়ার আর দরকার নেই। আপনারা এখানে থাকুন তাহলে, আমি আর এখানে দাঁড়াতে পারছি না। কোনো দরকার হলে নিচে নেমে যাবেন, চেঁচিয়ে ডাকলেই আমি শুনতে পাবো। এই বাড়ির পিছনের দিকেই আমার ঘর। বলেই কোনো উত্তরের আশা না করে লোকটা লণ্ঠন নিয়ে চলে গেল। মোহিনী তার চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, চারদিকে তো আলো জ্বলছে, তবুও লোকটা লণ্ঠন নিয়ে কেন যাতায়াত করছে বলো তো? শতদ্রু একটু হেসে বলল, এইসব জায়গায় তাড়ি খাওয়ার খুব চল আছে জানো তো। বিশেষ কিছুই নয়, তাল গাছের রস। সকালবেলা গাছ কেটে রস ঝরিয়ে নিয়ে সেটা ফোটানো হয়। না ফুটিয়ে টাটকা খেলে কোনো দোষ নেই, কিন্তু ফুটিয়ে যদি সেটা বাসি করে খাও তাহলেই বিপদ। অমনি সেটা নেশার জিনিস, অর্থাৎ তাড়ি হয়ে যায়। তবে জিনিসটা বেশ ভালো শুনেছি। কলেজ লাইফে পিসির বাড়ি এসে চোখেও দেখেছি, ভালোই নেশা হয়। ওই লোকটারও তাই হয়েছে হয়তো। না হলে 200 টাকার সুযোগ মাতাল ছাড়া কেউ সহজে ছাড়ে না। চলো ভেতরে চলো, ভালো লাগছে না। খিদেও পাচ্ছে, কিন্তু চা দিয়ে বাসি রুটি খাওয়া না, দরকার নেই। পর্দা সরিয়ে শতদ্রু ঘরে পা বাড়ায়। মোহিনীও তার সঙ্গেই ঘরে ঢোকে। ভেতরের দৃশ্য দেখে বলে ওঠে, বাহ, এত সুন্দর করে সাজানো ঘরটা। ঠিক যেন ওদেরই জন্য। ওরা আসবে বলেই যেন কেউ তৈরি করে রেখেছে ঘরটা। এখানেও অমনি কলসি সাজানো মোমবাতির বাতি চলছে, তবে আলোগুলোর সাথে কোনো কানেকশন নেই। বিদ্যুৎ সংযোগ তাহলে হচ্ছে কিসে, আর ওইগুলো জ্বলছে কেমন করে সেটাও তো বোঝার উপায় নেই। আবার মোমবাতিও এভাবে লাগাতার চলতে পারে না। আজকাল দুর্গাপুজোর সময় বড় বড় প্যান্ডেলে যেরকম থিম হয়, অনেকটা সেই রকমই থিমেটিক লাইট চলছে এই বাড়ি জুড়ে। কিন্তু এতটাই রহস্যটাকে ঘিরে যে বোঝাই যাচ্ছে না তার জ্বলে ওঠার উৎস কোথায়। কোথাও বা দেওয়ালে, কোথাও বা সিঁড়ির ল্যান্ডিংয়ের মাথায়, ঠিক যেন হাওয়ায় ভেসে চলছে আলোগুলো। মোহিনী বলল, আচ্ছা, এত বড় বাড়িতে কোনো মানুষ নেই কেন? যদি এটা গেস্ট হাউসই হয় তাহলে তো অনেকেরই থাকার কথা। শতদ্রু ভিজে শার্টটা খুলতে খুলতে বলল, আজ হয়তো কেউ নেই। এইসব জায়গা তো আর সাইট সিন করার মতো তেমন কিছু একটা থাকে না। তাই সবসময় লজ গেস্ট হাউসগুলোয় ঠাসার লোকজন থাকবে তার কোনো মানে নেই। মোহিনীর জামা কাপড় ভিজে গিয়েছে, মাথার চুল থেকে পর্যন্ত জল ঝরছে। মোহিনী বলল, এই জানো, লোকটা না আমায় খুব অদ্ভুতভাবে দেখছিল। আমার কিরম অস্বস্তি হচ্ছিল। দিদিমণি যদি এত সুন্দরী হয়, ওর মতো কেয়ারটেকাররা তো দেখবেই, তাতে ওদের কোনো দোষ নেই। এই অবস্থাতেও মোহিনী বিরক্ত হলো কথাটা শুনে। তারপর বলল, হ্যাঁ, এত খারাপ লাগছে, পায়ে কাদা, সারা শরীরে জল, ঠিক জ্বর হবে দেখো। সঙ্গে কোনো চেঞ্জ পর্যন্তও নেই, খুব জল তেষ্টাও পাচ্ছে বুঝলে। কথাটা বলার সঙ্গে সঙ্গে একটা আওয়াজ হলো, খুব চাপা, কিন্তু কান এড়ালো না ওদের। শতদ্রু ঘাড় ঘোরালো। ঘরের বর্ণনা এতক্ষণ দেওয়া হয়নি।
ঘরটায় মাঝারি আকারের বিছানা পরিপাটি করে পাতা, আলমারি, আয়না আর একটা সুন্দর সিন্দুক রয়েছে। সব মিলিয়ে মোট 4টে জানালা, যদিও প্রত্যেকটাই বন্ধ। এই শতদ্রু, একটা জিনিস লক্ষ্য করেছো? এই ঘরের জানলাগুলো কিন্তু বন্ধ, অথচ দরজাটা কিন্তু খোলাই ছিল। কিন্তু কেন? শুধু পর্দাটা ফেলা থাকে নাকি কোনো গেস্ট হাউসের ঘরে? খালি গেস্ট হাউসে যদি হবে, তার ঘরের দরজায় একটা তালা দেওয়া থাকবে না? অসঙ্গতিটা নাড়িয়ে দিল শতদ্রুকেও, কিন্তু শতদ্রু তখন বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেছে। আলমারির পাশেই ছোট্ট একটা টেবিল, সেটা তারা এতক্ষণ লক্ষ্যই করেনি। হঠাৎ দেখল টেবিলের ওপর 2টো জল ভরা গ্লাস আর 2 প্লেট খাবার রয়েছে। কোথা থেকে যেন এসে পড়েছে এমনি। এই এসব কি? মোহিনী অস্ফুটে জিজ্ঞেস করে। সেটা তো বুঝতে পারছি না ঠিক। খাবার দাবার আবার কখন? দেখো শতদ্রু, আমার কথাটা শোনো। এখানে অনেক কিছুই ঠিক নয়। বৃষ্টি বোধহয় থেমে গেছে, আর বাজও পড়ছে না। চলো না আমরা ফিরে যাই। শতদ্রু এবার আর জোর গলায় কিছু বলতে পারল না। ঠিক তখনই ঘরে এসে ঢুকলো একটা লোক। অনুমতিটুকু পর্যন্ত নেয়নি ওদের থেকে। ঘরে ঢুকেই সে বলল, আপনারা অবাক হচ্ছেন জানি, অবাক হবেন না। খাবারগুলো আমি রেখেছি, জানতে পারলাম আপনারা এসেছেন তাই ব্যবস্থা করেছি আগেই। আপনারা ক্লান্ত নিশ্চয়ই, খেয়ে নিন, ভয় নেই, স্বাদ খুব একটা খারাপ লাগবে না। এটুকু দাবি আমার হাতের রান্নার নামে আমিই করতে পারি। আর হ্যাঁ, তার আগে হাত মুখটা একটু ধুয়ে নেবেন। এই সময় মোহিনী অস্বস্তিটা টের পেল। কথাগুলো লোকটা বলছে ওদের দুজনকেই, কিন্তু তার চোখ মোহিনীর দিকে। নিচে কেয়ারটেকারটাও যখন ওদের সঙ্গে কথা বলছিল, তখনই এমনই অস্বস্তি টের পেয়েছিল সে। এই দৃষ্টিটাও ঠিক তেমনই। কিন্তু লোকটা তো সে নয়, একজন অতিশয় সুপুরুষ মানুষ। পাঞ্জাবি আর পাজামা পরনে তার, চোখে সরু ফ্রেমের চশমা, ঠোঁটের কোণে হাসি, আঙুলের প্রতিটা কোলেই একটা করে সোনার আংটি। আপনি কে? থতমত খেয়ে প্রশ্ন করে শতদ্রু। আমি মেঘনাথ চৌধুরী, আমারই বাড়ি এটা। নিচে যখন আপনারা গোলকের সাথে কথা বলছিলেন, তখন ওপর থেকে আমি সবটাই লক্ষ্য করছিলাম। ভালো করেছেন এসেছেন, আপনাদের জন্যই তো আমি দরজা খুলে রাখি সবসময়। তার মানে? মানে প্রয়োজন পড়লে যাতে আমি সাহায্যে আসতে পারি, সেজন্যই আমার এই ব্যবস্থা। যাই হোক, আপনারা নিজেদের মতো খাওয়া দাওয়া সেরে নিন, আমি আসছি। এমন অদ্ভুতভাবে আমাদের আলাপ হলো, কিছু মনে করবেন না। বলেই লোকটা যেমন এসেছিল তেমনই চলে গেল, কোনো রকম অনুমতির তোয়াক্কা না করে। মোহিনী স্থির। শতদ্রু খুব একটা কথা বলতে পারছে না। ক্রমশই গন্ধটা বাতাসে বেড়ে উঠছে, সেই আচ্ছন্ন করা মিষ্টি গন্ধটা। অতল নৈশব্দ বিশাল অট্টালিকা জুড়ে। হঠাৎ সেই স্তব্ধতা ভেঙে ডেকে উঠল একটা বিড়াল। আচমকা ডাক শুনে শিউরে ওঠে মোহিনী। শতদ্রু বলে সরে এলো ওর কাছে। শতদ্রু হেসে উঠল। বাইরে বৃষ্টি পড়ছে তো, তাই হয়তো কোনো এক সময় ঘরের মধ্যে এসে বেটা খাটের নিচে ঘুমোচ্ছিল। আমরা আশায় সারা শব্দ পেয়ে ছুটে পালালো। ওর চোখ দুটো জ্বলছিল শতদ্রু, বোধহয় ও খুব ভয় পেয়েছে। মোহিনী, রাতের বেলায় বিড়ালের চোখ অমন জ্বলে? হ্যাঁ, আর দেখো, আমার না খুব খিদে পেয়েছে। তাছাড়া মেঘনাথবাবু তো বলেই গেলেন এবার আমাদের খাওয়া দাওয়া করে নেওয়া উচিত। এই বলে শতদ্রু খাবারের প্লেটের দিকে এগিয়ে গেল। পোলাও, কোরমা, মিষ্টি, পায়েস, ভালো মন্দ খাবারে সাজানো রয়েছে প্লেটটা। দেখে একটু বিস্মিত হলো দুজনেই। কাঁচের গ্লাস ভরা স্বচ্ছ জল। মোহিনী বলল, আমি ফ্রেশ না হয়ে খেতে পারবো না। বেশ, চলো পাশের বাথরুমের দরজাটা খোলা আছে কিনা দেখি। শতদ্রু মোহিনীকে নিয়ে বাইরে এলো। পর্দা সরাতেই দেখা গেল দরজা খোলা। মোহিনী বলল, ভিতরে যাব? সেই লোকটা যে বলে গেল ওই দরজাটা খোলা বারণ। আরে ধুর, একটা মাতাল কি বলতে কি বলেছে। যাও ফ্রেশ হয়ে এসো, আমি অপেক্ষা করছি। মোহিনী পায়ে পায়ে দরজা ঠেলে ভেতরে ঢুকল।
বাইরে দাঁড়িয়ে শতদ্রু। এই ভিতরটা কি সুন্দর দেখো। শতদ্রু মুখ বাড়ালো। সাদা ধপধপে মেঝে, দেওয়াল, ছাদ, চকচক করছে চারপাশ। এখানেও কলসির ভেতরে মোমবাতি জ্বলছে। বাথরুমটা মোটেই আজকালকার মতো নকশায় তৈরি নয়। বাথরুমের মধ্যে যে জলের ব্যবস্থা রয়েছে তা একেবারেই ইউনিক। কোনো কল নেই এখানে। তার বদলে রয়েছে একটা পাথরের মূর্তি। এই পরিমূর্তি সামনে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। পরীর দেহ পাথরের, অপূর্ব সুন্দর সে, সম্পূর্ণ বিবস্ত্র তার শরীর। পরীর দুহাতের মুঠোর মধ্যে জলধারা বেরিয়ে আসছে। এই কিন্তু কিভাবে? মূর্তির মধ্যে যদি জলের কানেকশন থাকে তারও তো একটা উৎস থাকবে। সবচেয়ে বড় কথা, যখন প্রয়োজন তখন তার মধ্যে থেকে জল বের করে নেওয়ার তো একটা পদ্ধতি থাকবে রে বাবা। ক্রমাগত কি তার মধ্যে থেকে জল ঝরে পড়তে পারে? আর তাই যদি হয়, পাশের ঘরে থেকে আমরা এতক্ষণ জল পড়ার শব্দ কেন শুনতে পাইনি? শব্দ হয়তো হয়েছে, মোটা মোটা পাথরের দেওয়াল করে আমরা আওয়াজ পাইনি। আর দেখো, এত ভাবার কিছু নেই। তুমি ফ্রেশ হয়ে বাইরে চলে এসো, আমি ঘরে আছি। শতদ্রু কথাটা বলেই সরে যায় সেখান থেকে। মোহিনী দরজা বন্ধ করে। তারপর পরীর হাতের মুঠো থেকে ঝরে পড়া জলের ধারা নিজের হাতে ভরে মুখে গলায় ছিটিয়ে নেয়। বুঝতে পারে জলটা সাধারণ নয়, একটা গন্ধ আছে জলের মধ্যে। সে চিনতে পারে গন্ধটা। আরে, এটা তো সেই গন্ধ, এ বাড়িতে এসে যে গন্ধটা ওরা প্রথম পেয়েছিল। কিন্তু এই গন্ধটা কিসের? হ্যাঁ, বুঝতে পেরেছি, এটা তো গোলাপের গন্ধ। হ্যাঁ, গোলাপ জল। এই জলের গন্ধই সারা বাড়িতে ছড়িয়ে আছে। এখানকার কলের মধ্যে থেকে গোলাপ জল পড়ছে, কি আশ্চর্য! সুগন্ধি জল শরীরে ছোঁয়া মাত্রই মোহিনী কেমন কেমন যেন অবশ হয়ে পড়ে। ধীরে ধীরে তার সমস্ত শরীর ভিজে যায় জলে। তার সঙ্গে ধীরে ধীরে একটা গলা ভেসে আসে ওর কানে। একটা নাকি অনেকগুলো। মনে হলো একসঙ্গে যেন অনেকগুলো মেয়ে কাঁদছে আর ওকে শুনিয়ে শুনিয়েই কিছু বলছে। অস্পষ্ট হলেও ভাষাটা বুঝতে পারল মোহিনী। চলে যাও, চলে যাও এখান থেকে। কেন এসেছো আমাদের মতো হতে? জাদুর বশে তুমি থাকতে পারবে না। সেই পাগল নিজের ক্ষমতায় তোমাকেও বদলে দেবে। চলে যাও বলছি, চলে যাও এখান থেকে। তোমরা কারা? তোমাদের দেখতে পাচ্ছি না কেন? কোথায় তোমরা? প্রশ্ন করে মোহিনী। ওর উত্তরে চারপাশের দেওয়ালে এক একটা পাথর যেন খুলে যায় জানালার মতো। কি আশ্চর্য! মোহিনী দেখতে পায় এক একটা জানালায় এক একজন সুন্দরী নারীর অক্ষত শরীরে খোদাই করা রয়েছে। তারাও এই পরিদেহের মতোই সম্পূর্ণ বিবস্ত্র। তোমরা কারা? চিৎকার করে ওঠে মোহিনী। একসঙ্গে উত্তর দেয় সবাই। আমরা একদিন তোমার মতো ছিলাম, আজ এখানে বন্দি হয়ে আছি। তুমি এক্ষুনি চলে যাও, বেরিয়ে যাও ঘরের বাইরে। আমি যাব, এক্ষুনি যাব। এই বলে মোহিনী তাড়াতাড়ি উঠে দরজা খুলে বেরোতে চায়, কিন্তু দরজা কোথায়? দরজাটা তো একটু আগেই এখানে ছিল, সে নিজে হাতে বন্ধ করেছে। তবে এখন দরজাটা দেখতে পাচ্ছে না কেন? তার চারপাশে বড় বড় দেওয়াল জুড়ে সারি সারি সুন্দরীর মুখ, কিন্তু দরজার কোনো হদিশ নেই। শতদ্রু, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, দেখো আমি আটকা পড়ে গেছি। শুনতে পাচ্ছ? বাঁচাও, বাঁচাও শতদ্রু। চিৎকার করে কেঁদে ওঠে মোহিনী, কিন্তু শতদ্রুর কোনো সাড়া নেই।
সেই জায়গায় একটা দরাজ পুরুষ কণ্ঠ অট্টহাসি করে ওঠে। মোহিনী চমকে পিছন ফিরে দেখে একরাশ সুন্দরীদের মুখ আড়াল করে দাঁড়িয়ে আছে একটু আগেই তাদের ঘরে হঠাৎ করে ঢুকে আসা এবং বেরিয়ে যাওয়া সেই সুপুরুষ মানুষটি। মেঘনাদ চৌধুরী, এ কি? আপনি এখানে কি করে এলেন? এসব কি হচ্ছে? আমি বাইরে যেতে চাই। আমার আমার পথ ছাড়ুন বলে দিচ্ছি। আমার পথ ছেড়ে দিন। পথ ছাড়লেও তোমাকে তো আর ছাড়তে পারবো না। তুমি আর ফিরে যেতে পারবে না। এখানে এসে কেউ কখনো ফিরে যেতে পারে না। যেই এই ঘরে পা রাখে সেই আমার হয়ে যায়। তুমিও তাই হয়ে গেছো। বলেই মেঘনাদ এগিয়ে এসে মোহিনীকে ঘিরে ফেলে। মোহিনী চেষ্টা করে, কিন্তু এ কি, সে পালাবে কি করে? মেঘনাদ তো আর একজন নেই, অসংখ্য মেঘনাদ সমস্ত ঘর জুড়ে ঘিরে রয়েছে তাকে। ছটফট করছে মোহিনী। ছেড়ে দাও, ছাড়ো বলছি। আমাকে যেতে দাও, ছাড়ো বলছি। চিৎকার করে কেঁদে ওঠে, কিন্তু প্রতিরোধ করতে পারছে না। গলা ফাটিয়ে চিৎকার করছে সে, তবুও শতদ্রুর কানে কিছুই যাচ্ছে না। সেই মিষ্টি সুগন্ধটা অজ্ঞান করে দিচ্ছে মোহিনীকে। সঙ্গে টের পাচ্ছে জোড়া জোড়া পুরুষের হাত তাকে গ্রাস করছে, কিন্তু হাতগুলো অনেক হলেও অনেকজনের নয়। ঠিক যেন একজন মানুষের স্পর্শ ভাগ হয়ে গেছে অগণিত হাতের মধ্যে। এভাবে চলতে থাকে, আর তারপরে এক সময় সংজ্ঞা হারায় মোহিনী। আশ্চর্য, হাত মুখে জল দিতে কত সময় লাগে? এটা কি তোমার নিজের বাড়ি যে ঘন্টা পর ঘন্টা বাথরুমে কাটাবে? আমি যে অপেক্ষা করছি সেটা কি ভুলে গেছো? খাবারগুলো বোধহয় সব ঠান্ডা হয়ে গেল। মোহিনী, মোহিনী, তুমি শুনতে পাচ্ছ? তোমার হলো? আরে দরজা খোলো মোহিনী। দরজা ধাক্কা দিতে দিতে শতদ্রু মোহিনীকে ডেকে কথাগুলো বলে ওঠে, কিন্তু না, দরজা তো খুলছে না। কি মুশকিল! এইবার তো একটু চিন্তা হচ্ছে শতদ্রুর। এত ভারী দরজা, কোথাও ছিদ্র নেই, মোহিনীর সাড়া পাওয়া যাচ্ছে না। কোনো সমস্যা হলো নাকি? শতদ্রু কি করবে কিছু বুঝতে না পেরে বেশ খানিকক্ষণ ডাকাডাকি করে, তারপর একাই নিচে নামতে থাকে। রাস্তা সোজা, একের পর এক সিঁড়ি, বারান্দা, হল এইসব পেরিয়ে সে এসে দাঁড়ায় সেখানে যেখানে প্রথমবার আধো আলো আধো অন্ধকারে দাঁড়িয়ে দেখা পেয়েছিল সেই লোকটার। কি যেন নাম বললেন মেঘনাদ চৌধুরী? ভদ্রলোক বললেন লোকটার নাম গোলক। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, গোলক। এই বলে সে ডাকতে শুরু করলো, গোলকবাবু, গোলকবাবু, আপনি কোথায়? শুনছেন গোলকবাবু? গোলক যেন ওর ডাকের অপেক্ষাতেই ছিল। ডাকা মাত্রই গোলক চলে এলো, বলল, কি বলছেন? হাউমাউ করে শতদ্রু বলল, দেখুন না, আমার ওয়াইফ, মানে ওই দিদিমণি, ওই যে আমাদের পাশের ঘরে যে বাথরুমটা ছিল তাতে ফ্রেশ হতে ঢুকেছিল। অনেকক্ষণ হয়ে গেছে আমি অপেক্ষা করছি, কিন্তু কিছুতেই দরজা খুলছে না। আমি অনেক ডাকলাম কিন্তু সাড়া নেই। ভারী দরজা ভেতর থেকে বন্ধ, কি করবো বুঝতে পারছি না। একটু চলুন না, যদি সাহায্য করতে পারেন। শতদ্রু হাত বাড়ানোর আগেই গোলক হাত বাড়িয়ে তার হাতটা ধরে টানতে টানতে তাকে নিয়ে চলল। না, শতদ্রু যেদিকে যেতে চায় সেই দিকে নয়, বরং তার উল্টো দিকে। এ কি কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? এ কি কোথায় নিয়ে যাচ্ছেন? আরে আরে কোথায় নিয়ে যাচ্ছেনটা কি? অন্ধকার ক্রমশ বাড়ছে। গোলক এবার হাতে লণ্ঠন আনেনি। শতদ্রুরও চলতে খুব অসুবিধা হচ্ছে। পথটা বড়ই এবড়ো খেবড়ো। ছাড়ুন, ছাড়ুন আমায়, কি মুশকিল? কোথায় নিয়ে যাচ্ছেন? যেটাই গেলে আপনার পরানটা বাঁচবে, আমি সেটাই নিয়ে যাচ্ছি। এইটুকু বলে গোলক তাকে টেনে নিয়ে এসে ঠেলে ঢুকিয়ে দিল একটা ঘরে। এখানেই লণ্ঠনটা জ্বলছে, তবে তার তেল কমে এসেছে বলে ক্ষীণ আলোটা ক্ষীণতর হয়ে এসেছে এখন। তবুও শতদ্রু বুঝল, নানান রকম গাছগাছড়ার মাঝখানে দাঁড়িয়ে থাকা এটি একটি কুঁড়ে ঘর ছাড়া আর কিছুই নয়। শতদ্রুকে ঢুকিয়ে লোকটা এবার নিজেও ঢুকলো সেই ঘরে। তারপর টেনে বন্ধ করে দিল অর্ধেক প্লাস্টিক আর অর্ধেক টিন দিয়ে তৈরি ঝরঝরে দরজাটা।
আপনি কি পাগল হয়ে গেছেন? আমার স্ত্রীকে বন্ধ বাথরুমের ভেতর থেকে বাইরে আনার জন্য আপনাকে ডাকতে এলাম, আর আপনি আমাকে এভাবে ঘরের মধ্যে এনে বন্ধ করে দিলেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? রেগে জানতে চাইল শতদ্রু। লোকটা কিন্তু নির্বিকার। সে প্রথমে লণ্ঠনের আলোটা একটু উস্কে দিল, তাতে যেন শিখাটা একটু উজ্জ্বল হলো। তারপর একটা তাক থেকে নামালো মাটির ঘড়া। পাশেই উপর করে রাখা ছিল কয়েকটা ভাঁড়। তারই মধ্যে থেকে একটা তুলে তাতে ঢেলে দিল কিছুটা তরল। মোটকা একটা গন্ধে নাক বুঝে এলো শতদ্রু। লোকটা এগিয়ে এসে ভাঁড়টা তার হাতে দিয়ে বলল, লিন, খেয়ে নিন শিগগিরই। এটা কি? আর এটা আমি এখন খাবোই বা কেন? এটা না খেলে আমি যা বলবো তা শুনতে আপনার অসুবিধেই হবে। আরে মশাই, আমার স্ত্রী ওপরে বিপদের মধ্যে আছে। কোথাও নাই, আপনার স্ত্রী আর কোথাও নাই। এখানে এসেই আপনারা ভুল করেছেন। অবশ্যই ইচ্ছা করে তো আর আসেন নাই। সেই শয়তান জাদু করিয়ে টানিয়ে আনিছে আপনাদের। আমি তখনও তারে বাধা দিতে পারি নাই, আর এখনো পারি নাই। হায় 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 হায়, এমন করি যে আর কত মেয়ে সর্বনেশ হবে। স্ত্রীকে হারিয়ে যে কত স্বামী পাগল হয়ে যাবে তার আর কোনো ঠিক নাই। প্রচণ্ড চিন্তায় উত্তেজিত হয়ে পড়েছে সে। সেই সঙ্গে গলাটা শুকিয়ে গেছে চিৎকার করে করে। তবুও সে চিৎকার করে বলতে গেল, আপনার হেয়ালি রেখে দিন মশাই, আপনার হেয়ালি রেখে দিন। ভীষণ কাশির দমকে কেঁপে ওঠে শতদ্রুর শরীর। খান খেলেন। জোর করে ভাঁড়ের তরলটাই তাকে খাইয়ে দেয় লোকটা। বাধা দেওয়ার কোনো অবস্থায় শতদ্রু ছিল না। ঢক ঢক করে গিলে ফেলেছে বেশ খানিকটা। এটা কি খাওয়ালে? তাড়ি। এই কথা শুনে শতদ্রু অস্থির হয়ে ওঠে। সরুন, সরে যান, আমি পারবো, আমি দরজা খুলতে পারবো, এই দরজা আমি ভেঙে ফেলবো, আপনি সরে যান। এই বলে শতদ্রু দরজা খুলে চলে যেতে চাইলে লোকটা বলে ওঠে, দরজা কোথায়? কোথায় খুঁজবেন? পাবেন নাই, কোথাও নাই সেই দরজা। আপনি এসব কি বলছেন? ঠিক বলছি, আপনি কোনো দরজা পাবেন নাই। মানে আমাকে একটু সহজ করে বলবেন প্লিজ। চিন্তায় চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। শতদ্রুর বোধহয় ঘোর লাগছে। মাথার ভেতরে শিরা উপশিরাগুলো প্রথমেই অস্থির হলেও এবারে ধীরে ধীরে ঝিমিয়ে পড়ছে নেশার জন্য। তবুও চিন্তাটা মরছে না। শতদ্রুর প্রশ্নের উত্তরে লোকটা একটা গল্প বলতে শুরু করলো। খানদান মুসলিম পরিবারের একমাত্র ছেলে মেঘনাথ চৌধুরী। চৌধুরী বংশের পৈতৃক পেশা জাদু দেখানো। জাদুবিদ্যায় তাদের 3 পুরুষের শিক্ষা সিদ্ধি প্রতিপত্তিও কম ছিল না। আদতে তারা আরবের বাসিন্দা ছিল এককালে। তারপর বহু দেশ ঘুরে কেমন করে যেন বাংলায় এসে পড়ে। গ্রাম্য বাংলার মধ্যে এক কোণে নিজেদের আধিপত্য বিস্তার করে বসেন তারা। বাপ ঠাকুরদার চেয়ে জাদুবিদ্যায় অতিশয় পারদর্শী ছিল মেঘনাথ। মাত্র 25 বছর বয়সে সে এমন অনেক বিদ্যা করায়ত্ত করতে পেরেছিল যা তৎকালীন জাদুকরেরা শেখার চেষ্টা করেছে এই মাত্র। অনেকে বলা বলি করত চৌধুরী বংশের উপর সম্ভবত জিন পরীর বিশেষ আশীর্বাদ আছে। অনেকে বলতো মেঘনাথের ঠাকুরদা শেখ মজিদ আলী চৌধুরী ইন্দ্রজালের বিশেষ ক্রিয়ায় ওই পরীকে বশীভূত করেছিল এবং বুড়িবন্দিও হয়েছিল। তারপর মুক্তিও পেয়েছিল, এই শর্তে যে এই বংশের যথার্থ উত্তরাধিকারীকে সে বিশেষ সহায়তা করবে। আর সেই ক্ষমতাই পেয়েছিল মেঘনাথ চৌধুরী। মেঘনাথ সুপুরুষ, অত্যন্ত সুস্বভাব তার। জাদু জগৎ ছাড়াও তার আরও 2টো জিনিসে আগ্রহ আর আদর ছিল, তা হলো রান্নার নারী।
নিজে ছেলে হয়েও অসাধারণ রান্নার হাত ছিল তার। নিজের হাতে রান্না করে মানুষকে খাওয়াতে ভালোবাসত সে। নিজের স্ত্রীর বিষয়ে তার বিশেষ যত্ন ছিল, কিন্তু স্ত্রীর ভাগ্য ভালো ছিল না তার। মেঘনাদ একবার 19 বছর আর একবার 21 বছর বয়সে বিয়ে করে, কিন্তু দুই বিবি অকালে মারা যায়। 25 বছর বয়সে সে আবার বিয়ে করে। নতুন বিবির নাম মেহফিল জান। সেও আরবের মেয়ে। দেখলে মনে হতো সে যেন জান্নাত থেকে নেমে এসেছে। জীবন, যৌবন, ধন দৌলত সব দিয়ে মেঘনাদ প্যার করে বিবিকে, কিন্তু 17 বছর বয়সী মেহফিল জানের ওই সব কিছুতেই মন ছিল না। স্বামীর অতিরিক্ত ভালোবাসা তার ভালো লাগে না। সে নিজেকে নিয়ে থাকতেই ভালোবাসত। সে সুন্দরী, কিন্তু আরও বেশি সুন্দরী হওয়ার চেষ্টায় থাকতো সব সময়। নতুন নতুন পোশাক, গয়নার প্রসাধনী নিয়েই ব্যস্ত থাকতো সে। মেঘনাদ ভাবত এইসব বেশি বেশি করে বিবিকে দিলে বিবিও তাকে অনেক বেশি ভালোবাসবে, কিন্তু না, শেষ অবধি তা হয়নি। মেঘনাদ একদিন বুঝতে পারে এই মেয়েটা শুধু নিজেকেই ভালোবাসে। মেঘনাদকে সেই সব প্রসাধনী জিনিস জোগাড় করে দেওয়ার একটা যন্ত্র ছাড়া আর বেশি কিছুই ভাবে না। কথাটা ভেবে মেঘনাদের প্রথমে দুঃখই হয়, তারপর রাগ। একসময় স্ত্রীর সৌন্দর্যের প্রতি তার বিতৃষ্ণা জন্মায়। জাদুকর স্ত্রীকে নানান রকম কষ্ট দিতে থাকে। কখনো বা ঘুমন্ত মেহফিল জানের চারপাশে অসংখ্য সরীসৃপ সৃষ্টি করে জাদুর দ্বারা। তাদের বিষাক্ত নিঃশ্বাসে ঘুম ভেঙে যায় মেহফিলের। কি গো, শুনছো? কি শুনছো গো? ও গো, তুমি এদের তাড়িয়ে দাও, আমার খুব ভয় লাগছে। কি হলো? তুমি কোথায়? এদের মারো বলছি। এই বলে অনুনয় বিনয় করে সে। মেঘনাদ দূরে দাঁড়িয়ে মজা দেখে। তারপর বিবি যখন চোখের জলে ভেসে যায়, তখন সে আবার জাদু বলে প্রাণীগুলোকে উধাও করে দেয়। মেহফিলও বুঝতে পারে এই সব তার স্বামীরই কারসাজি। তাই এই রকম কয়েকবার হওয়ার পর সে তখন আর ভয় পায় না। এইবার মেঘনাদ অন্য পথ ধরে। মেহফিলের শ্বশুর বাড়ির মধ্যে সবচেয়ে পছন্দের ঘর একটাই, তা হলো স্নান ঘর। সেই ঘর অতি সুন্দর করে তৈরি করে দিয়েছিল মেঘনাদ নিজেই। পাথরের মেঝে, পাথরের দেওয়াল, সাদা ধবধবে ঘর। দেশ বিদেশের সুগন্ধি তেল, সাবান, পাখির পালকের তৈরি বহুমূল্য পোশাক, মণি মাণিক্যের গয়না, এইসব থরে থরে সাজানো থাকতো সেই ঘরে। আর থাকে সোনার স্বচ্ছ বিরাট বড় মাপের একটা আয়না। মেহফিল বন্ধ স্নান ঘরে নিজেকে উন্মুক্ত করে আয়নায় তার প্রতিচ্ছবি দেখে আর ভাবে, কত সুন্দর আমি! আমার মতো সুন্দরী কি এই পুরো পৃথিবীতে আর আছে? তার চোখের মণি নীল, মাথার ঘন কালো চুল গোড়ালির কাছে এসে ছুঁয়েছে। যৌবনে প্রস্ফুটিত সুন্দর দেহলতা তার। মেঘনাদ নিজের ক্ষমতায় জানতে পারে সবই, কিন্তু তার স্ত্রীর সুন্দর এতটাই যে অহংকার, তার স্ত্রীর প্রতি তার কৃপণ, এটা তার অপমানবোধই হয়। সে যতটা গুরুত্ব দিত এই স্নানঘরের প্রতিটা জিনিসকে, তার সে অনেক কম জায়গা দিয়েছে নিজের স্বামীর জন্য। এই কথাটা ভেবেই মেঘনাদ রাগে অন্ধ হয়ে ওঠে। বিবি স্নান ঘরে গোলাপের ফোয়ারার ব্যবস্থাও ছিল। আয়নায় আশ মিটিয়ে নিজেকে দেখে এক সময় সে সুগন্ধি গোলাপ জলের ফোয়ারার নিচে বসে থাকত। গোলাপের জল
কত বড় ভাগ্য সেই জলের যে সেও মেহফিল জানের অঙ্গ স্পর্শ করতে পারে, তার দেহের সুবাসে নিজের সুবাস মিশিয়ে দিতে পারে। অথচ স্বামী হয়ে মেঘনাথ কিনা এতটা জ্বালা সহ্য হয় না। সহ্যও হলো না মেঘনাথের। সে একদিন উত্তেজনায় ফেটে পড়ে। মেহফিল তখন স্নান ঘরে। এই ঘরে তার ঘন্টার পর ঘন্টা কেটে যায়। বাড়ির কোনো কাজেই তেমন তার মন নেই, কোনো মানুষের প্রতিও তার টান নেই। বিরাট বাড়িতে লোক বলতে মেঘনাথ, তার বিবি, এদের দেখাশোনা করার জন্য এই চৌধুরীর বাড়ির বংশ পরম্পরায় কাজ করে আসা চাকর পরিবারের একজন। তার নাম গোলক। সে মুসলিম নয়, স্থানীয় বাঙালি। যেদিন থেকে চৌধুরীরা এখানে এসেছে সেদিন থেকেই তারা সেবা করছে এই বংশের। গোলক তখন নেহাতি বালক হলেও চোখের সামনেই ঘুরতে দেখেছে এইসব। বয়স ছিল তখন অনেকটাই কম, কিন্তু বুঝতে অসুবিধা হয়নি। মালিক মানুষটা দিলদার হলেও তার দিল বড়ই দরদের মধ্যেই রয়েছে। গোলককে মেঘনাথ ভালোই বাসত। গোলকও আপ্রাণ সেবা করত তার। কিন্তু দিনে দিনে গোলকও ভয় পেতে শুরু করলো তার মালিক মেঘনাথ চৌধুরীকে। সেদিন দুপুরবেলা গোলক রান্না করে দোতলার ঘরে খাবার নিয়ে এসেছে মালিক আর মালকিনের জন্য। কিন্তু মালিককে ডেকেও সে সাড়া পায়নি, কারণ তখন মেঘনাথ অন্য কাজেই ব্যস্ত। মেহফিল জান স্নান ঘরের দরজা বন্ধ করে গোলাপ জলের ফোয়ারায় ডুবে বসে আছে নগ্ন শরীরে। মেঘনাথ হঠাৎই এসে দরজায় ধাক্কা দিয়ে বলে, খোলো, দরজা খোলো, দরজা খোলো। মেহফিল সেখান থেকে উত্তর দেয়, আমি গোসল করছি, এখন দরজা খুলতে পারবো না। মেঘনাথ রুক্ষ স্বরে বলল, এখনই খুলতে হবে, নইলে আমি দরজা ভেঙে ফেলবো। তোমার দিমাগ খারাপ হয়ে গেয়া क्या? পাগলামি করো না, যাও, আমি গোসল করছি, এখন বিরক্ত করো না। বিরক্ত? হ্যাঁ, আমি কথা বললে তুমি বিরক্ত হও? মেঘনাথ গর্জে ওঠে এবার। আর তারপরেই মেহফিল দরজা খোলার শব্দ পেয়ে পিছনে ঘুরে দেখে, কি সর্বনাশ! ভেতর থেকে বন্ধ করা দরজা খুলে যাচ্ছে কি করে? দরজা খুলে ভেতরে এসে ঢোকে মেঘনাথ। তারপর সে দরজাটা আবারও বন্ধ করে দেয়। অপ্রস্তুত হয়ে পড়ে মেহফিল। তাড়াতাড়ি জল থেকে উঠে দাঁড়ায়। হাত বাড়িয়ে পাটের সুতো বোনা একটা তোয়ালে টেনে নিয়ে আড়াল করে কিছু একটা ঢাকতে চায়, কিন্তু তার আগেই মেঘনাথ চৌধুরী এগিয়ে আসে তার কাছে। হাত থেকে তোয়ালেটা কেড়ে নিয়ে ফেলে দেয় জলে। অনেক অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আর নয়। আমার তো না দেওয়ার কিছু নেই, এমন কোনো জিনিস নেই যা তোমাকে দিইনি, কিন্তু বিনিময়ে আমার পাওনা কি হয়েছে? কিচ্ছু না। নিষ্ঠুর বেদর্দি অরাত শুধু কষ্ট দিয়েছে আমাকে। আজ তোর কোনো নিস্তার নেই। বলেই ঝাঁপিয়ে পড়ে মেঘনাথ। মেহফিল বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রুখতে পারে না তাকে। সবশেষে তৃপ্ত হয়ে হাসি মুখে মেঘনাথ বলে, যা যা চিপ পাওয়া যায় না তাই ভাবি কেড়ে নিতে হয়। মেহফিল হেসে বলে, তুমি খারাপ, তুমি খুব খারাপ, তোমায় ঘেন্না করি আমি, ঘেন্না। তুমি যা পেয়েছো তা একটা পথের কুকুরও পেতে পারে। হিংস্রভাবে কেড়ে নেওয়া জিনিসের মধ্যে কোনো ভালোবাসা নেই, আর আমি তোমায় ভালোবাসি না। তুমি আমার স্বামী হয়েও আমার চোখে একটা পথের কুকুর ছাড়া আর কিচ্ছু নাও, কিচ্ছু না। মনে রাখবে, মনে রাখবে এই কথাটা। মেহফিলের কথাগুলো কাঁটা হয়ে ফোঁটে মেঘনাথের পৌরুষে। সে গায়ের জোরে কেড়ে নিয়েছে স্ত্রীর সোহাগ, কিন্তু এইটা তো পাওয়া যায় না, সব পাওয়াও নয়। বিবি তাকে ভালোবেসে কিছুই দেয়নি, এটা তো তার অপমান, তার লজ্জা। মেহফিলের কাছে সে হাত পেতে ভিক্ষা চায়। বিবিজান, বিবিজান, দোহাই তোমায়, তুমি আমায় ভালোবাসো। দেখো দেখো, তোমাকে আমি কত ভালোবাসি। দেখো, আমার তো কোনো দোষ নেই। আমায় কষ্ট দিও না, আমায় কষ্ট দিও না, ভালোবাসো আমায়,
কাছে এসো, কাছে এসো, কাছে এসো। মেহফিলকে আলিঙ্গন করতে চায় মেঘনাথ, কিন্তু মেহফিল ততক্ষণে বুঝতে পেরে গেছে তার চালাচাল বৃথা যায়নি। ঠিক জায়গায় ঘা দিয়েছে বুড়বাক পুরুষটার। সে পিছনে সরে গিয়ে বলে, कभी नहीं, तुमसे मैं नफरत करती हूँ। प्यार नहीं, তুমি একটা কুকুর। ঘৃণা করি তোমায়। থু থু বলে তার দিকে থুতু ছিটিয়ে দেয় মেহফিল। बस बहुत हो गया और नहीं, बदतमीज औरत, आज तुमको दिखाता हूं। বলেই মেঘনাথ আবার প্রচণ্ড হিংসায় হিংস্র হয়ে ওঠে। কিন্তু এই হিংস্রতার মধ্যে কোনো যন্ত্রবতা নেই। সে মেহফিলের একটা হাত ধরে তাকে টানতে টানতে গোলাপ জলের ফোয়ারার নিচে নিয়ে যায়। কি করছো, কি করছো? ছাড়ো, ছাড়ো বলছি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তারপর তাকে সেখানে বসিয়ে দিয়ে তার হাত ছেড়ে দেয়। দেবো দেবো, ছেড়ে তো দেবই, কিন্তু তুমি ছাড় পাবে না। বন্দি হয়ে থাকবে ততদিন যতদিন না তোমার মতো কেউ এসে তোমায় মুক্তি দিচ্ছে। বলেই মেঘনাথ বিবির চারপাশে ঘুরতে ঘুরতে মাথার ওপর ফোয়ারা দেখে কি সব যেন মন্ত্র পাঠ করে। সঙ্গে সঙ্গে মন্ত্রের ফল ফলে মেহফিলের সুন্দর নগ্ন শরীরটা বদলে যায় একটা পাথরের পরিমূর্তিতে। মেহফিল শেষ অবধি বাঁচার চেষ্টা করেছিল, পালিয়ে যেতে চেয়েছিল, হাত বাড়িয়ে স্বামীকে বাধা দিতে চেয়েছিল, কিন্তু সেই সব কোনোটাই সে পারল না। তার বাড়িয়ে রাখা দুটো হাত তেমনই থেকে যায় যেমন সে রেখেছিল। মেঘনাথ হেসে উঠে বলে, গোলাপের ফোয়ারা এইবার বইতে শুরু করে পাথরের মূর্তি হয়ে যাওয়া মেহফিলের শরীর বেয়ে। সামনে প্রসারিত তার দুই হাতের মধ্যে থেকে ঝরে পড়ে জলের ধারা। সেই জল গায়ে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে মেঘনাথ। গোলক ততক্ষণে দোতলায় তাদের শোয়ার ঘরের সামনে এসে গিয়েছে। অপেক্ষা করতে করতে সে আর থাকতে না পেরে নিজেই ডেকে নিয়ে যেতে এসেছে মালিককে। গোলককে দেখে মেঘনাথ জিজ্ঞেস করে, তুই কেন এসেছিস? আগে মালিক, আপনাদের খাবার নিয়ে এসেছিলাম। মালকিন কোথায়? আপনারা খেতে চলুন। গোলকের হাত ধরে মেঘনাথ তাদের শোয়ার ঘরের ভেতর নিয়ে যায়। তারপর তাকে বসিয়ে রেখে স্ফটিক পাত্র থেকে ঢেলে নেয় বহুমূল্য সোনালি তরল। ক্লাসের পর ক্লাস সুরাপান করে সে। ঘোরের মধ্যে বলতে শুরু করে সব কথা। সব শুনে গোলক শিউরে ওঠে। সে বলে, আপনি কি করছেন মালিক? মালকিনকে মূর্তি করে দিয়েছেন, এবার কি হবে? কি আর হবে, সে আমার হয়ে থাকবে। আমি যখন খুশি যেভাবে খুশি তাকে কাছে পাবো। আমি চাইলেই সে আমার হবে। আপনি আপনি অন্যায় করছেন মালিক, এটা আপনি মোটেই ঠিক করেননি। এক্ষুনি মালকিনকে আবার আগের মতো করে দিন মালিক, আপনাকে আল্লাহর দোহাই। চুপ কর, চুপ চুপ। তোকে আমি ভালোবাসি, কিন্তু তুই আমায় খারাপ হতে বাধ্য করিস না। তুই জানিস একজন মারাদের কাছে তার বিবির এরকম অপমান কতটা কষ্টের, জানিস? আর যেটা জানিস না তা নিয়ে কথা বলিস না। যা যা, নিচে চলে যা, নিচে চলে যা। আরে শোন, এসব কথা যদি আর কাউকে বলিস না, না তাহলে তোর আমি কোনো ক্ষতি করব না, কিন্তু তোর মুখও আমাকে আর দেখাবি না। এখন যা, চলে যা, চলে যা, চলে যা। বলে গোলককে তাড়িয়ে দেয় মেঘনাথ। গোলক নিচে নেমে আসে। সেই দিন আর খাওয়া দাওয়া হয় না বাড়িতে। এমনিতেই এই বাড়ির ব্যাপারে আশেপাশের লোকজন তেমন মাথা ব্যথা রাখে না কোনো কালে। মেঘনাথের ক্ষমতায় সবাই যতটা মুগ্ধ ছিল ততটা ভয়ও পেত। বলা তো যায় না জাদু বলে কখন কাকে কি করে দেয়, আর সেই অপরাধের শাস্তি তো আইনেও নেই।
তাই দূরত্ব বজায় রেখেই চলতো সবাই। সেই জন্য এত বড় বিশাল বাড়িতে কাজের লোক বলতে ওই একা বালক গোলক ছাড়া আর কেউ ছিল না। তারপর কি হলো? অধৈর্য হয়ে জানতে চায় শতদ্রু। লোকটা বলে, তারপর আবার কি হবে, এমন করেই দিন কাটতে লাগলো। একদিন ভোরে মালিকের ঘরে গিয়ে দেখি তিনি খুদখুশি করছিলেন। কেউ নেই, কাউকেই পাওয়া গেল না। আমি তাকে একাই এ বাড়ির পেছনে কবর দিয়ে দিলাম। কোনোই নিয়মকানুন জানি না আমি, শুধুই মাটি চাপাই দিলাম। তারপর থেকে আমি এমনই এখানে পড়ে আছি। বাড়ির পিছন দিক মানে? মনে মনে সে ভাবল, এখানে বসে আছি, এই জায়গাটাই তো বাড়ির পিছন দিক। মনে আছে শুরুর দিকে লোকটা বলেছিল এই বাড়ির পিছন দিকই তার ঘর। তাহলে তার চিন্তাটা ধরতে পেরে গোলক বলল, ঠিকই ধরেছেন, আমার ঘরের নিচেই মালিক শুয়ে আছে। ভালোবেসে বড় আঘাত পেয়েছেন মানুষটা, কিন্তু মানুষটাকে আমি ভালোবাসতাম, সেও আমায় ভীষণ ভালোবাসত, তাই তাকে আর ছাড়তে পারিনি। একসঙ্গেই আছি দুজনে। কিন্তু আমার মোহিনীর কি হলো? সুন্দরী মেয়ের পায়ে বাড়িতে পড়লে তার যা হয়, দিদিমণিরও তাই হয়েছে। মালিক চলে যাওয়ার পর 1 বছরও কাটে নাই। একদল সুন্দরী নাচনেওয়ালি বোধ হয় এই কাছাকাছি কোথাও মুচড়া করতে এসেছিল। তারা শহর থেকেই এসেছিল। সে রাতটাও ছিল আজকের মতো দুর্যোগের রাত। যারা তাদের নিতে আসবে তারা কেউই আসে নাই, তাই তারা পথ চিনে যেতেও পারে নাই কোথাও। সামনেই বাড়িটা পড়তেই আমাকেই তারা ধরলো। ডাকাডাকি শুনে আমি বাইরে বেরিয়েছিলাম। কি হয়েছে, আপনারা কারা? ভাই সাহেব, আমরা এখানে একটা আসরে এসেছি। এই গ্রামেরই খুব বড় ইমানদার লোক শশীবাবুর বাড়ি। নাম শুনেই বুঝতে পারলাম পাশের গ্রামের বড় কাঠ ব্যবসায়ী। তার ছেলের বিয়ের জন্য খুব বড় রকম উৎসব হবে শুনেছিলাম, তাতেই যাওয়ার জন্য হয়তো ওনারা এসেছে। হ্যাঁ, তো চলে যান, পাশের গ্রামেই তারা থাকে। সে কি, তারা পাশের গ্রামে থাকে নাকি? এবার কি হবে? কি করে যাব আমরা? রাস্তাই তো চিনি না। না মানে কথা ছিল লোক থাকবে, কিন্তু কেউ তো নেই। তাই আমরা নিজেরাই খোঁজাখুঁজি করতে করতে ভুল পথে এতটা এসে পড়েছি। দেখুন না, এই বৃষ্টির রাতে কীরকম বাজ পড়ছে। এমনিতেও আসর কাল বসবে, সকাল সকাল না হয় বেরিয়ে যাব, কিন্তু আজ রাতটুকুর মতো আমাদের একটু থাকতে দিন দয়া করে। আমি বুঝলাম তাদের অসুবিধাটা। সত্যি কম বয়সী সুন্দরী একদল মেয়ে, দলে কোনো পুরুষ মানুষও নেই। এইসব মেয়েরা ডাকাবুকোই হয়, কিন্তু তবুও পথঘাটের অন্ধকারে ঘুরে বেড়ানো তো আর ঠিক নয়। তাই বললাম, বেশ, তো ভিতরে আসুন। অনেক বড় বাড়ি এটা, থাকবারও জায়গার অভাব নেই। তাদের নিয়ে সে একতলার হল ঘরে থাকতে দিলুম, খেতেও দিলুম। তারপর শুতে গেলুম নিজের ঘরে, মানে এখানে। তারপর দেখি। কি হলো? হ্যাঁ, কি হলো? আমি জানি না মশাই, মাঝরাতে হঠাৎ মেয়েদের শোরগোল শুনতে পেলাম। বাঁচাও বাঁচাও! হল ঘরে ছুটে গিয়ে দেখি তারা কেউ সেথায় নেই। আওয়াজটা আসছে উপরতলা থেকে। আমি সিঁড়ি ধরে 2 তলায় উঠলাম। আশ্চর্য, কোথাও কেউ নেই। স্নান ঘরের কাছে যেতেই
দৃশ্যখানা আমার চোখে পড়ল। দৃশ্য? কি দৃশ্য দেখলেন? এক একটা মেয়ে দেওয়ালের মধ্যে বন্দি হয়ে যাচ্ছে সশরীরে, জায়গা মতো পাথর সরে যাচ্ছে, ঠিক যেন এক একটা জানালার পাল্লা। মেয়েগুলো চাপা পড়ে যাচ্ছে তারই নিচে। সবকটা মেয়ে এইভাবেই চাপা পড়ে গেল, আর একটা মেয়ে তখন বাকি। এবার কি হলো? কি দেখলেন? দেখলাম 2 হাতের গোলাপ জলের ফোয়ারার ধারায় মালকিন টেনে নিচ্ছেন সেই মেয়েটাকে। মেয়েটাও বশ হয়ে ধরা দিচ্ছে সেই ফাঁদে। আমার চোখের সামনে ধীরে ধীরে মেয়েটা বদলে গেল মূর্তিতে। তার মানেটা জানি না, শেষ অবধি একটা মূর্তি টিকে রইল, শুধু একটা। তার 2 হাত থেকে ঝরছে জলের ধারা। আমি চিৎকার করে বললাম, এইসব কি হচ্ছে? এইসবের মানে কি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? না গোলক, তুই পাগল হবি কেন? তুই প্রহরী, চিরদিন এখানে থাকবি। আমার বিবি গুস্তাখি করেছিল, তাই আমি শাস্তি দিয়েছিলাম ওকে। ওটা আমাদের মিয়া বিবির মান অভিমানের মামলা আছে, তুই বুঝবি না। আমরা মিল করে নিয়েছি, তুইও সব ভুলে যা। চোখের সামনে খুদকুশি করা মরা মালিক, আমি নিজের হাতে তার দেহ কবর দিচ্ছি, তবুও ভয় করলো না তাকে দেখে। আমি বললাম, মালিক এ কেমন চাকরি আবার? মেয়েগুলোর তো কোনো দোষই নেই, তাদের কেন শাস্তি দিলেন আপনি? এইবার উত্তর দিলেন মালকিন। महफिल जान मिष्टी गलाয় হেসে আমায় বলল, ये क्या कह रहे हो तुम गोलोक? हाँ ये क्या कह रहे हो? ওদের জন্য তোমার মায়া হয় আর আমার জন্য তোমার কষ্ট হয় না? আমি যে কতদিন ওখানে বন্ধ হয়েছিলাম, ওই যে তোমার মালিক আমাকে ওখানে ওইভাবে বন্দি করে রেখেছিল আর বলেছিল আমার মতো কেউ না এলে আমি ছাড়া পাবো না। কত কষ্ট পেয়েছি বলো তো আমি। তখন তো তুমি আসনি, আর আর যেই এই মেয়েগুলো কষ্ট পেল অমনি তুমি এসে দরবার করছো। এরকম করতে হয় না। শুনো, एक बात याद রাখো, হ্যাঁ আমি এখন মুক্ত পেয়ে গেছি। আমি এখন মুক্ত, তো আমার জায়গায় কাউকে তো বন্দি থাকতেই হবে। তাই ওই মেয়েটা এখন বন্দি হয়ে গেছে। ওই মেয়েটা এখন বন্দি হয়ে আছে। সব দোষ তোমার মালিকের, আমার কোনো গুনাহ নেই। আমার কোনো গুনাহ নেই। এই বলে মালকিন যেন বাতাসে মিলিয়ে গেলেন। আমি বললাম, মালিক এ মোটেই ঠিক নয়, ওই মেয়েগুলোকে ছেড়ে দিন আপনি। আমার আমার খুবই কষ্ট হচ্ছে ওদের জন্য। মালিক বললেন, না রে গোলক, আমি কিছু করতে পারবো না। আসলে আমারও তো বাজে বাজে मोहब्बत করতে ইচ্ছা করে নাকি, কিন্তু তোর मालकिन भाई आजो नापसंद करे, इसलिए मुझे हर एक औरत के बीच प्यार का सुहाग खोजे फिरते हैं। তাই এদের রাখলাম, जब जी চাইবে तब इसको प्यार करूंगी। यार তাছাড়া আমি তো তোর মতো নই, জিন্দা না থাকলে জিন্দগির কোনো নিয়ম কানুন মানা যায় না রে। আমার জাদুর ক্ষমতা আমারই সঙ্গে মরে গেছে, তাই আমি আর কিছু পারবো না। তুই যা, আমিও দেখি বিবির মান ভাঙাতে পারি কিনা। বলে মালিকও চলে গেলেন। কিন্তু আমার বহিনীর কি হলো? আমার বহিনী
আমার বহিনী কি হলো? কেঁদে বলে উঠল শতদ্রু। দেখুন, ওটা আমি জানি না, সত্যি আমি জানি না। তবে কি আমার মনে হয় মোহিনী দিদিমণিও সেই আমার দেখা নাচনেওয়ালিগুলোর মতোই ওই স্নান ঘরের দেওয়ালের জানলায় বন্দি হয়ে গেছে। বাহ, হয়তো মূর্তি হয়ে গেছে। শতদ্রু ভাবল, ঠিকই তো, এতদিন যারা বন্দি ছিল মূর্তি হয়ে, তারা বন্দি দশা কাটিয়েছে, মুক্তি পেয়েছে এতদিনে, আর তার জায়গায় বন্দি হয়েছে নতুন সুন্দরী। এই রকমই তো কারসাজি করে গিয়েছিল ইন্দ্রজালিক মেঘনাথ চৌধুরী। না, হতেই পারে না। আমি যাব, আমি দেওয়াল ভেঙেই ফেলবো, এই মূর্তিগুলোকে আমি ফাটিয়ে ফেলবো। দেখবো দেখবো কোথায় আছে আমার মোহিনী। তুমি তুমি একটা আমাকে হাতুড়ি বা ওই ধরনের কিছু একটা দাও। বলেই ব্যস্ত হয়ে উঠে পড়ল শতদ্রু। গোলক কিছু বলার আগেই সে দরজা খুলে বাইরে ছুটে বেরিয়ে গেল। গোলক তার পিছু নিল। আরে আরে শুনুন, কোথায় যাচ্ছেন? শুনুন বলছি। কথা শুনল না শতদ্রু। সে ছুটতে লাগলো শুধু। কিন্তু কোথায় যাচ্ছে সে? কই, বারান্দা তো নেই, হল নেই, সিঁড়ি নেই, কিচ্ছু নেই। এটা একটা ভাঙাচোরা স্থাপত্যের অবশিষ্টাংশে এসে পড়েছে। শুধু শুধু অন্ধকার, শুধু অন্ধকার। তার পায়ে ধাক্কা লেগে ভাঙাচোরা সিমেন্ট আর পাথরের চাংড়া খসে পড়ছে তারই ওপর। অনেক কষ্টে গোলক তার একটা হাত ধরে তাকে পেছন দিকে টানতে টানতে ধ্বংসাবশেষের বাইরে নিয়ে আসে। তারপর বলে, আপনি কি ওখানে মরতে যাচ্ছিলেন নাকি? কি আছে যে আপনি যাবেন? আমার মোহিনী, দোতলা স্নান ঘর, ও বাড়িটা কোথায় গেল বলো? বাড়িটা আজ থেকে প্রায় 50 বছর আগেই ভেঙে পড়েছে। ভেঙে গেছে? কিন্তু কিভাবে? কিভাবে তা জানি না। এত বড় বাড়িটা হঠাৎ একদিন চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে ধুলিস্যাৎ হয়ে গেল। কিন্তু আমরা তো একটু আগে ওই বাড়ির দোতলায় গিয়েছিলাম, তুমিও তো ছিলে আমাদের সঙ্গে। হ্যাঁ ছিল, কিন্তু আমি দোতলায় যাই নাই। আপনারা গিয়েছিলেন তাই আমারও যাওয়া হয়েছিল। আসলে কি জানেন, সবই হলো দিদিমণির সৌন্দর্যের জন্য। জানি না মালিকের হয়তো এমন কোনো গুপ্ত জাদু কারসাজি করা আছে এই ভিটে চৌহদ্দিতে, যে কোনো সুন্দরী মহিলার পা পড়লেই ভেঙে পড়া দোতলা বাড়ি জাদু বলে পাথরের বানানো নতুন দোতলা বাড়ি হয়ে ওঠে। আকর্ষণ বলে সেই সুন্দরীকে টেনে নেওয়ার জন্যই হয়তো। তারপর তাই হয় যে আজ হয়েছে। আমি কিন্তু আলো দেখতে পাই নাই, কোনো সিঁড়ি ভাঙি নাই। আমি অন্ধকার লণ্ঠন নিয়ে এগিয়ে গেছিলাম শুধু। কিন্তু আপনারা পায়ে পায়ে পৌঁছে গেছেন দোতলা স্নান করে। সবটাই সবটাই আসলে জাদু। কিন্তু তুমি যে আমাদের বারণ করলে ওই স্নান ঘরের দরজা না খুলতে, ওই দরজা খোলা বারণ, এই কথা কেন বললে তাহলে? যদি কিছুই না থাকে তাহলে তাহলে তোমার ওই মানাগুলো কোথা থেকে আসে শুনি? অভিজ্ঞতা থেকেই আসে বাবু, অভিজ্ঞতা থেকেই। আজ অনেক বছর আমি এখানে আছি। বাড়ি ভেঙে পড়ার বড় এমন ঘটনা ঘটেছে বার করে। পথ ভুলিয়ে সুন্দরীদের টেনে আনে এই বাড়ি। আমিও চাকর হয়ে মালিকের হুকুম তালিম করি এখনো, কিন্তু ইচ্ছা করেও আর আমি চাইও না কারোর ক্ষতি হোক, তাই চাই না। সেজন্যই বাধ্য হয়ে বারণ করি প্রথমে। কিন্তু আমি বারণ করলেই বা কি হবে? যে সুন্দরী এসেছে তার কাল ঘটে গেছে আগে, তাই আর শেষ রক্ষাও হয় না। তবুও একবার চেষ্টা করি, প্রতিবারের মতোই। জানি শুনবে না, তবু আমি বলে আসি, ওই স্নান ঘরের দরজাটা না খুলতে। দরজা খুললেই বিপদ। ওই ঘরে যে কি হয়েছে তা তো আমি আমার নিজের চোখেই দেখেছি। সেজন্যই বারণ করি, বিপদ হোক বা না হোক
আমার কোথাও যেন মনে হয় ওই দরজাটা না খুললে সবই ঠিক থাকবে। তাই সবাইকে বলি দরজা খোলা বারণ, কিন্তু কেউই আর শোনে না, আসলে শুনতে পারে না। পরে হয়তো আবার কেউ আসবে, তখন মোহিনী দিদিমণি ডাকবে তাকে, আর সে দরজা খুলে ভিতরে যাবে। মোহিনী, 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 চিৎকার করে কেঁদে ওঠে শতদ্রু। আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। চলেন, চলেন আমার সঙ্গে, আমার সঙ্গে চলেন। গোলকটাকে নিয়ে সদর দরজার কাছে এসে বলল, ভোর হয়ে এসেছে বাবু, আপনি ফিরে যান। সত্যিই তাই, পূব আকাশ স্বর্ণাম রং মেখেছে, পাখি ডেকে উঠেছে একটা দুটো করে। শতদ্রু দেখে অবাক, সত্যিই একটা বিশাল ধ্বংসাবশেষ। তার সামনে ঢোকার সময় যে দরজাটা মনে হয়েছিল বিরাট আকারের কাঠের দরজা, সেটা এখন প্রায় ভেঙে নুইয়ে পড়া একটা পরিত্যক্ত ঝরঝরে পুরনো ফুটো ফাটায় ভরপুর দৈন্য দরজা। সাবধানে বেরিয়ে যান বাবু, দেখবেন আপনার গাড়ি এবার ঠিকই চলবে। শতদ্রু বেরিয়ে যায়। তারপর একটা কথা মনে হতে সে পিছন ফিরে দেখে লোকটা আর সেখানে নেই। গোলকবাবু, গোলকবাবু, আপনি কোথায় গেলেন? হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন? আমার গাড়ির কথা বলছিলেন? হ্যাঁ, আমার গাড়ি আবার ঠিকভাবে চলবে সে কথা আপনি জানলেন কি করে? গোলকবাবু, গোলকবাবু, আপনি কোথায় গেলেন? কিন্তু কোনো সাড়া নেই। শতদ্রু ভেতরে যাবে কিনা ভাবছে, কিন্তু ঠিক এই সময় অনেকগুলো লোকের গলা একসঙ্গে তার কানে এলো। ওই বাবা, কি বলো তো, কি হয়েছে কি? কে গাড়িটা দাঁড় করেছে? কে রাগ করিয়েছে তা তো জানি না, কেউ একটা দাঁড় করিয়ে গেছে। কে বাবা, ওখানে গাড়িটা কে দাঁড় করিয়েছে? হ্যাঁ, ওই কে এমন ধরা পথের মাঝে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে? হ্যাঁ, শুনি। নিশ্চয়ই কোনো শহরের লোক। আর কে? হ্যাঁ, তাই হবে, নাহলে এরকম কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ করবে কে ডায়? হ্যাঁ, বড় গাড়ি কিনা দেখাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, দেখাচ্ছে নিশ্চয়ই। শতদ্রু বুঝলো তার কথাই বলছে ওরা। সে তাড়াতাড়ি ছুটে যায় সেই দিকে। তার গাড়ির পিছনে অনেকগুলো মাল বোঝাই ফ্যান দাঁড়িয়ে আছে। সরি ভাই, সরি, আমি এক্ষুনি গাড়ি সরিয়ে দিচ্ছি। বলেই গাড়িতে উঠে স্টার্ট দেয় সে। ম্যাজিকের মতো গাড়িটা স্টার্ট নিল। পথটা যথেষ্ট চওড়া, গাড়িটা মাঝখানে রেখেছিল বলে কোনো ভ্যান যেতে পারছিল না। একটু জায়গা পেতেই পাশ কাটিয়ে বেরিয়ে গেল অনেকগুলো মাল বোঝাই ভ্যান। শতদ্রু তাদের যাওয়া দেখছে। কুঁতকুঁতে চোখে তাকে দেখছে একটা অত্যন্ত বয়স্ক মানুষ। লোকটা কিছু বলবে নাকি আমায়? শতদ্রু মুখ বাড়িয়ে জিজ্ঞেস করল, শুনছেন, কিছু বলবেন আমায়? শুনে এগিয়ে আসে লোকটা। তারপর বলল, আচ্ছা, তুমি কে, কোত্থেকে এলে এখানে? কাল রাতে এখানে ভুল করে এসে পড়েছিলাম, গাড়িটা খারাপ হয়ে গেছিল, তো তাই ওই বাড়িতে ছিলাম, গোলকবাবুর কাছে। কথাটা শুনেই লোকটা ভালো করে দেখে তাকে। তারপর বিস্ময়ের সাথে বলে ওঠে, গোলক? কে গোলক? ও বাড়িতে তো কেউ থাকে না, তাছাড়া বাড়িটাই তো নেই। হ্যাঁ, আসলে ওই বাড়িতে নয়, মানে ওই কুড়ে ঘরটাই ছিলাম। সব কথা খুলে বলার দরকার শতদ্রু মনে করে না। কোনো কথা বলতেই তার ইচ্ছা করছে না। মোহিনীর কথা ভাবতে ইচ্ছা করছে শুধু, কিন্তু তাও কিছু ফর্মালিটি তো করতেই হবে। বুড়ো লোকটা বলল, গোলকের কুড়ে ঘরে আগুন লেগে গেছে তা আজ তো প্রায় 20 বছর আগে, আর সেও তো ওই ঘরের সঙ্গে পুড়ে মরেছে সেই দিনই। এখানে আর কারোরই ঘর বাড়ি নেই। এই পথ দিয়ে সহজে শহরে যাওয়া যায় বলেই শুধু গাড়ি যাতায়াত করে এখান দিয়ে। তাই তোমায় দেখে অবাক হলাম, নাহলে এখানে তো কোনো জনবসতি নেই গো বাবু।
প্রায় 10 মিনিটের পথ পেছন দিকে গেলে তবে বসতি পাবে। আর ওই যে ওই দিকে সোজা গেলে বেশ খানিক পর বড় রাস্তা পড়বে। শতদ্রু এবার আর কিচ্ছু বলল না। মোহিনী নেই, তার উপর গোলকের ব্যাপারে এমন কথা শুনছে সে। মোহিনী উধাও হয়ে গেছে কেমন করে, সেই ব্যাপারটাই তো গল্পের মতো শোনালেও সত্যি না হওয়ার কোনো যুক্তি ভেবে পায় না শতদ্রু। সে নিজের মনকে নিজেই সান্ত্বনা দিতে পারছে না। কিন্তু তাই বলে 10 মিনিটও হয়নি গোলক নিজে তাকে বাড়ির বাইরে বের করে দিয়েছে। তার ঘরে বসেছিল সে কিছুক্ষণ আগে, তারই খেয়েছে, গোলককে তারই খাইয়েওছে, গল্প বলেছে। আর সেই মানুষটাই নাকি নিজের ঘরে 20 বছর আগে জ্যান্ত পুড়ে মরে গেছে। শতদ্রু নিজের অজান্তেই স্টিয়ারিংয়ে চাপ দিল। সচল হলো সেটা। পেছন থেকে আরও ভ্যান আসছে, তাদের আগেই এই রাস্তাটা পেরিয়ে যেতে হবে তাকে। আরে ও বাবু শোনো, সব কথা তো বলাই হলো না, তুমি কিছু বললে না তো? শতদ্রু আর কোনো কথাই শুনল না। বুড়ো শুনতে পেল শহুরে গাড়ির চাকার শব্দ। দূরে চলে যাচ্ছে সেটা। একের পর এক ভ্যান চালক হর্ন বাজিয়ে তাকে রাস্তা থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। তালে গোলে পড়ে পুরোটা রাস্তার এক ধারে এসে পড়ল। সেইখানেই শুয়ে আছে একটা কুকুরের কঙ্কাল। আরে ও বাবা গো, এ কি জ্বালা! এটা আবার কি? এটা কে নিয়ে এলো? এটা এই বলে গজগজ করতে থাকলো লোকটা। ওইদিকে শতদ্রু ততক্ষণ হাইওয়েতে উঠে গেছে। সে মাতাল নয়, তবুও মদ্যপের মতো গাড়ি চালাচ্ছে। আজ 28শে জুলাই, ফুল আলো প্রেম সব কিছু দিয়ে সেজে ওঠার দিন। আজ যে তাদের বিবাহবার্ষিকী, শতদ্রু আর মোহিনীর প্রথম বিবাহবার্ষিকী। অথচ শতদ্রু এখন একা ফিরে যাচ্ছে। মোহিনী, মোহিনী তুমি কোথায়? আমি কোথায় রেখে যাচ্ছি তোমায় মোহিনী? কোথায় রেখে যাচ্ছি? 7 সকালে হাইওয়েতে সবারই তারা, সবাই অন্ধ। একে অপরের আগে যাবে এটাই তাদের অ্যাম্বিশন। এই প্রতিযোগিতার জেরেই এই রকম রাস্তায় প্রতিদিনই ওই রকম দুর্ঘটনাগুলো ঘটে। আর তারই তালিকায় আরও একটা সংখ্যা যোগ করল শতদ্রুর গাড়ি আর একটা সবজি বোঝাই ম্যাটাডরের। শতদ্রু মরে যেতে যেতে কল্পনায় একবার দেখতে পেল মোহিনীর মুখটা, আর শুনতে পেল একজন বয়স্ক মানুষ খুব জোর দিয়ে তাকে বারণ করছে আর বলছে, দরজা খোলা বারণ, ওই দরজা খোলা বারণ। শেষ হলো তিনি তার কলমে, দরজা খোলা বারণ। আজকে গল্প পাঠে শুভম, অন্যান্য চরিত্রে হরস্কো অফিসিয়াল, স্কেয়ার এলিভেটর এবং হানাবাড়ি থেকে রুভিনা, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ ফিকশন হান্ট কত কথা থেকে সায়ন্তন, ফেরারি মন থেকে বুবাই, দুর্বা শুধু গল্পের জন্য এবং স্কেয়ার এলিভেটর থেকে বিপুল, মৃত্তিকা, বং স্টোরি হাব থেকে নীল, রূপা, আরামি, ঋদ্ধি, স্ক্রিপ্টিং দিশানি, এই সুন্দর প্রচ্ছদা করেছে শুভদীপ, আবহ সায়ন, শব্দগ্রহণ সৃজা, ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানিও আমাদের কমেন্ট বক্সে। আর তোমরা তো জানোই তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমরা রিপ্লাই ব্যাক করি। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে হবে এবং শেয়ার করে দিতে হবে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে। আর আমাদের চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে দিতে হবে, কারণ তোমরা যত সাবস্ক্রাইব করবে আমরা গল্প আনতে তত উৎসাহ বোধ করব। তাহলে আজ এই পর্যন্তই। আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্পকে সঙ্গে করে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি।